কি অবস্থা প্রিয় শিক্ষার্থীরা? আজকে আমাদের ভেক্টরের পদার্থবিজ্ঞানের ভেক্টরের দ্বিতীয় অংশ আমরা আজকে সলভ করব। ঠিক আছে, আমি শোভন আছি তোমাদের সাথে। তোমরা সবাই চলে আসো এবং আজকের লাইভটি শেয়ার করে দাও ফ্রেন্ডদের সাথে। আমি বরাবরই যেটা বলে থাকি যে ফ্রেন্ডরা মিলে গ্রুপ স্টাডি করলে আরও ফার বেটার প্রিপারেশন নেওয়া যাবে। ঠিক আছে, আমার ভয়েস এবং ভিডিও কি দেখা যাচ্ছে ক্লিয়ার? কোনো রকম অবজেকশন বা প্রবলেম হচ্ছে না তো কারো? সবাই কমেন্ট করো, কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না। ঠিক আছে, সবাই কমেন্ট করো। হ্যাঁ, কমেন্ট করো, তাহলে আমি সব কিছু বুঝতে পারবো যে হ্যাঁ সবাই ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। 28 জন দেখতেছো, এই পোলাপাইন কমেন্ট করো। সামিউল আলিম, কি ভাই, কি না, কি সমস্যা আছে না নাই, কোনটা? হ্যাঁ, আমরা আর 2 মিনিটস ওয়েট করব। 9টার মধ্যে আমাদের লাইভ আমরা শুরু করে দিব। ঠিক আছে, ওকে ওকে। আবু ইউসুফ, কি অবস্থা তোমাদের? প্রিপারেশনের কি অবস্থা বলো তো? তোমাদের সাথে কথাবার্তা হয় না। ক্লাসগুলো কেমন লাগতেছে তোমাদের? হেল্প হচ্ছে? কি মনে হয় হেল্প হচ্ছে তোমাদের প্রিপারেশনে? হেল্প হচ্ছে আমাদের ক্লাসগুলো, ফ্রি ক্লাসগুলো? বলো তো সামিউল, ইউসুফ, বলো ভাই, তোমরা কি আমাদের ক্লাসগুলো করে অ্যাডভান্টেজ পাচ্ছ? ওকে ইউসুফ, বুঝতে পারছি যে আমাদের টেকনিক্যাল সব কিছু ঠিক আছে। গুচ্ছের জন্য আমাদের গুচ্ছের প্রশ্নগুলা ক্যালকুলেশন তুলনায় একটু ট্রিকি হয়। হ্যাঁ, ট্রিকি স্পেশালি হচ্ছে বাংলাদেশ কৃষি যে পার্ট 2 করবে সেটা একটু ট্রিকি হবে। সুতরাং আমাদের যে এই গুচ্ছ যে এক্সামটা হবে সেখানে কয়েকটা প্রশ্ন থাকবে ট্রিকি। সো ওই ট্রিকি প্রশ্নগুলোর আনসারই যে করতে পারবে তারই কিন্তু চান্স সুনিশ্চিত। ওকে, ঠিক আছে, তোমরা প্রিপারেশন নাও ভালো করে। আশা করি আমাদের ক্লাসগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে। ঠিক আছে, অনেক হেল্প করবে। আমার এক ফ্রেন্ড, সে 2014 সালে বাংলাদেশ কৃষিতে ফার্স্ট হয়েছে। আমাদের ইলেকট্রিক্যালের ছিল 2014-তে। হ্যাঁ, আল নোমান মেবি ওর নাম। হ্যাঁ, একটু পড়াশোনা করলেই কিন্তু খুব ভালো রেজাল্ট করা যায়, বুঝতে পারছো? একটু ভালো পড়াশোনা করলেই। ওকে, আমাদের 9টা বেজে গেছে। আমরা আজকে পড়ব ভেক্টরের যে দ্বিতীয় অংশটা আমরা বলেছিলাম, দেখি আজকে শেষ করতে পারি কিনা। আজকে আমরা একটু অন্য স্টাইলে পড়বো। হ্যাঁ, আজকে আমরা আর প্রতিদিনের মতো আমাদের বেসিকগুলা আবার একটু রিভিউ করতাম আমি এতদিন, বাট আজকে আমি সেটা করব না। দেখি আজকে আমরা কোশ্চেন থেকে হ্যাঁ আমরা টপিক সলভ করব, দেখি কীরকম হয়। ওকে সামিউল, ইউসুফ, প্রিপারেশন কেমন তোমাদের? প্রিপারেশন কেমন? মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলে এরকম কেউ আছো এখানে? মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলে কেউ আছো? গুড ইউসুফ, গুড, পড়াশোনা চালিয়ে যাও। হ্যাঁ, আশা করি খুব ভালো রেজাল্ট হবে আমাদের। ঠিক আছে, আমরা শুরু করি আজকে। আজকে আমরা প্রশ্ন সলভ করব। আমরা আজকে আর কোনো বেসিক পড়ব না। আজকে প্রশ্নের সলভ করার মাধ্যমেই আমরা বেসিকগুলা এবং শর্টকাটগুলো আমরা দেখে নিব। ঠিক আছে, ওকে, দেখি এটা কি প্রশ্ন। একজন মোটরসাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত কোণে চললে
এত বেগের বৃষ্টির ফোঁটা তার গায়ে এতক্ষণে পড়বে। দাও আনসার দাও। সামিউল, ইউসুফ বলে হলো। আর বাকিরা কই? জাকিয়া কোথায় আজকে আমাদের? জাকিয়া, দেন হচ্ছে আল আরাফাত আকন্দ। এই আনসার দাও, এটার উত্তর কত হবে? দেন আর কে কে ছিল? শাওন ছিল মেবি। 6 মিটার কিভাবে হলো এটা? এই 6 আমাদের ফর্মুলা কি বলতো? একজন মোটরসাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে হ্যাঁ বৃষ্টির কোণের ফর্মুলা কি? tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে, আরে tan থিটা ইজ ইকুয়াল টু কি ফর্মুলা? tan থিটা ইজ ইকুয়াল টু এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা হচ্ছে উলম্বের সাথে অ্যাঙ্গেল। কার সাথে অ্যাঙ্গেল? উলম্ব। আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল বললে জিনিসটা উল্টে যাবে। আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল বললে হবে ভিআর বাই ভিও। এখানে ভিও কে ভিও হচ্ছে আমাদের অবজেক্ট, আর ভিআর কি? ভিআর হচ্ছে বৃষ্টি। ওকে, ভিও হচ্ছে অবজেক্টের বেগ। অবজেক্ট যে কেউ হইতে পারে, একটা সাইকেল আরোহী হইতে পারে, একজন দৌড় দিছে সে হইতে পারে। হ্যাঁ, আমরা এখানে ভিও দিয়ে বুঝাবো। আর ভিআর হচ্ছে বৃষ্টি, ভিআর হচ্ছে বৃষ্টি। আচ্ছা, এইখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা কৃষিতে বেশি আসে, সেটা কি? সেটা হচ্ছে যদি এই দুইটা সমান হয়, যদি এই দুইটা সমান হয়, অর্থাৎ যদি ভিও এবং ভিআর যদি সেম হয়, তাহলে আমাদের এখানে কি হবে? কি হবে ভাইয়া? এখানে 1 হয়ে যাবে। তখন আমাদের থিটা কত হবে? 45 ডিগ্রি। থিটা কত হবে? 45 ডিগ্রি। সুতরাং এটা হচ্ছে আমাদের একটা ভাইস ভার্সা সম্পর্ক। কি সম্পর্ক? ভাগিনা না, ভাইস ভার্সা সম্পর্ক। অর্থাৎ আমাদের এই বৃষ্টির অঙ্কে যদি থিটা 45 হয়, তাহলে এই দুইটা বেগ সমান হবে, বা এই দুইটা বেগ সমান হলে থিটা 45 হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবো, কারণ আমাদের এই জিএস গুচ্ছতে, কৃষি গুচ্ছতে এত ক্যালকুলেশনের ম্যাথ আসবে না, আসবে হচ্ছে একটু ট্রিকি ম্যাথ। সো আমরা এই জিনিসটা মনে রাখবো যে আরে এই আমার কি ভয়েস শোনা যাচ্ছে? তো এখানে একটু সমস্যা হচ্ছে মেবি, এটা বারবার ভয়েস শোনা যাচ্ছে? যে আমার মাইক্রোফোনে কয়েকবারে টান লাগছে, তো একটু দেখো তো ভাই ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। ওকে, হ্যাঁ, এই যে 1045 ইজ ইকুয়াল টু 1 না? সো আমাদের এত ভাবার কিছু নাই, আমরা মনে রাখবো যে এটা তো আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা। ওকে, এটা আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা। বাট যদি আমাদের অ্যাঙ্গেল 45 দিয়ে দেয়, তাহলে বেগ দুটো সমান হবে, বা বেগ দুটো যদি সমান হয় তাহলে অ্যাঙ্গেল 45 হবে। ওকে, সো এর আনসার হচ্ছে এটা। ওকে, নেক্সটে যাই। ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় একটি ভেক্টরের আদি বিন্দুতে স্থানাঙ্কয়ত এবং শেষ বিন্দুতে স্থানাঙ্কয়ত। অর্থাৎ এ হচ্ছে একটা আদি বিন্দু এ, দেন এ হচ্ছে একটা শেষ বিন্দু বি। সো বলতেছে যে আদি থেকে শেষ বিন্দুতে ভেক্টরটির মান কত? সো এ হচ্ছে আমাদের ভেক্টরটা হবে, এবং ভেক্টরটা হবে এবি। কি ভেক্টর হবে? এবি। আর এরকম এবি ভেক্টর মানে হচ্ছে
বি মাইনাস এ। এবি ভেক্টর মানে হচ্ছে বি মাইনাস এ থেকে বি, এ বি ইজ ইকুয়াল টু হবে বি মাইনাস এ। সো বি থেকে আমরা এ বিয়োগ করলে আমরা এবি ভেক্টরটা পেয়ে যাব। দেন আমরা এবি ভেক্টরের মান বের করব। তাহলে এবি ভেক্টরটা এখানে কি হবে? এবি ভেক্টরটা হবে বি কত আমাদের? এটা হচ্ছে আমাদের বি, আর এটা হচ্ছে আমাদের এ। তাহলে বি মাইনাস এ, 8 মাইনাস 5 কত? 3 আই ক্যাপ, 6 মাইনাস 4 2 জে ক্যাপ, 5 মাইনাস 3 2 কে ক্যাপ। এটা আমরা এই জিনিসটা শিখে নিলাম যে এ থেকে বি এরকম যদি কোনো এক বিন্দু থেকে আরেক বিন্দুতে বলা হয় তাহলে ভেক্টরটা হবে এ বি, এবং এ বি ইজ ইকুয়াল টু হবে বি মাইনাস এ, অর্থাৎ বি এর স্থানাঙ্ক মাইনাস এ এর স্থানাঙ্ক, এবং এখানে আই জে কে হয়ে যাবে, এটা ভেক্টর হয়ে যাবে, ভেক্টর রাশি হয়ে যাবে। ঠিক আছে? সো আমাদের চেয়েছে হচ্ছে ভেক্টরের মানটা কত। আমাদের প্রশ্ন চাওয়া হয়েছে ভেক্টরের মানটা কত। তো মান বের করে ফেলবো। মান কত হবে? আমাদের এবি ভেক্টরের মান কত হবে? 9 প্লাস 4 প্লাস 4 8 17, root 17 এই আনসার। গুড সামিউল আলিম, গুড। আমরা নেক্সট কোশ্চেন আসলাম। এ ডট বি এবং সি ভেক্টর, সরি এ ডট বি না, এটা এ কমা হবে রে ভাই। এ কমা বি এবং সি ভেক্টর তিনটি একই তলে হওয়ার শর্ত কোনটি? তিনটা ভেক্টর একই তলে হওয়ার শর্ত কি? ঠিক আছে, সো একই তলে হওয়ার শর্তটা আমরা পরে যাই। আমরা আগে অন্য একটা জিনিস দেখি যে তিনটা ভেক্টরের ডট এবং ক্রস প্রোডাক্ট কি মিন করে। সো ঘনাকার বস্তুর আয়তন বস্তুর তিনটি ধার যদি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর হয় তাহলে তার আয়তন হবে কি হবে? যে কোনো দুইটার ক্রস তার সাথে আরেকটা ডট। হ্যাঁ, কি হবে? যে কোনো দুইটির ক্রস, অর্থাৎ এ ক্রস বি ডট সি বা এ ডট বি ক্রস সি, অর্থাৎ যে কোনো দুইটার ক্রস ডট আরেকটা কি বলতে পারি আমরা এখানে? আমরা বলতে পারি এ ক্রস সি ডট বি। হ্যাঁ, এই তিনটা একই জিনিস হবে, একই মান আসবে, এবং সেটা কি মিন করে? সেটা হচ্ছে আমাদের আয়তন মিন করে। কি ভাইয়া, কি মিন করে? আমাদেরকে আয়তন মিন করে। ওকে, আয়তন। ঠিক আছে, এটা আমরা একাডেমিকে পড়ে আসছি। এখন যদি তিনটা ভেক্টর একই তলে হয় তাহলে তাদের দ্বারা কোনো ঘনাকার বস্তু তৈরি হবে না। ঠিক আছে, তখন আমাদের আয়তনটা কত হবে? আয়তনটা হবে 0। সুতরাং তিনটা বস্তু একই তলে থাকলে, তিনটা ভেক্টর যদি একই তলে থাকে তাহলে আমাদের এই আয়তনটার মান 0 হবে। ওকে, আয়তনটার মান 0 হবে। সুতরাং যে কোনো দুইটা ক্রস তার সাথে আরেকটা ডট 0 হবে। তাহলে এখানে কোনটা আনসার হবে? এ আর ডি তো একই রকম দিয়ে রাখলো। ওরে ভাই রে ভাই, এখানে একটা ক্রস দিয়ে দিই। সো দিস ইজ আমাদের আনসার এ। ঠিক আছে, ওকে। এখানে দেখো এই দুইটা অপশন একই রকম হয়ে গেছে। আমি বইটা আজকে আনি নাই, আনলে এটা আমি ঠিক করে দিতে পারতাম। ঠিক আছে, আমরা পরে চলে যাই পরের স্লাইডে। ওকে, বুঝতে পারছো? খুবই ইম্পর্টেন্ট কিন্তু যে আমাদের আয়তন হচ্ছে এই তিনটার যে কোনো একটা হইতে পারবে। সো আয়তনের তিনটার যে কোনো একটা হবে, তাহলে আমাদের তিনটা ভেক্টর যদি একই সমতলে হয় তাহলে এই তিনটার সবগুলোই 0 হবে। ঠিক আছে, তো অপশনে যেটা থাকবে সেটাই আমাদের আনসার। একটি কণার উপর এই নিউটন বল প্রয়োগ করলে কণাটির এত মিটার সরণ হয়। বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত? বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত? সো এরকম ভেক্টরে যদি আমাদের বল এবং সরণ দেওয়া থাকে তাহলে কাজ বের করার ফর্মুলা কি? আমাদের ডট গুণনের ব্যবহার। ডট গুণন তো পারো তোমরা না?
ডট গুণনের কয়টা ব্যবহার আছে? ডট গুণনের অনেকগুলো ব্যবহার আছে, আমরা দেখি। 1 নাম্বার ব্যবহার কি? কাজ নির্ণয়। 1 নাম্বার ব্যবহার কি? কাজ নির্ণয়। সো আমাদের কাজ ইজ ইকুয়াল টু কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ এবং আর, অর্থাৎ বল এবং সরণ দুইটা ভেক্টরের ডট গুণন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডট গুণনের একটা ব্যবহার, কাজ নির্ণয়। আমরা এইভাবে মনে রাখবো যে ডট গুণনের ব্যবহারগুলো কি কি। 2 নম্বর ব্যবহার কি? কোণ নির্ণয়। লিখে ফেলো তোমরা এগুলো। 2 নম্বর ব্যবহার কি? কোণ নির্ণয়। আমরা ডট গুণনের সাহায্যে ইজিলি যে কোনো দুটো ভেক্টরের কোণ নির্ণয় করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে এরকম যে cos থিটা, সরি, আমরা আমাদের ভেক্টর চ্যাপ্টারে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে সবসময় কি দিয়ে প্রকাশ করব? আলফা দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এইভাবে কোণ নির্ণয় করা হয়। cos আলফা ইজ ইকুয়াল টু হবে দুইটা ভেক্টরের ডট গুণন ডিভাইড বাই তাদের মানগুলার গুণফল। ঠিক আছে, এই হচ্ছে ডট গুণনের সেকেন্ড ব্যবহার। থার্ড ব্যবহারটা কি? থার্ড ব্যবহারটাও আমরা জানি, সেটা কি দেখি, বলো দেখি থার্ড ব্যবহার কি? অভিক্ষেপ নির্ণয়। না, আমরা তিনটা জিনিস একবারে দেখে ফেললাম যে ডট গুণনের ব্যবহার কি কি? কাজ নির্ণয়, কোণ নির্ণয়, অভিক্ষেপ নির্ণয়। আমাদের কোণ নির্ণয়ের ক্ষেত্রেও কিছু স্পেশাল শর্টকাট আছে, সেটা আমরা যখন কোন একটা কোণ নির্ণয়ের ম্যাথ আসবে তখন দেখব। ঠিক আছে, অভিক্ষেপ নির্ণয়। অভিক্ষেপ নির্ণয়ের সূত্র কি? এ বরাবর বি এর অভিক্ষেপ। কার অভিক্ষেপ? আমি এখানে কার অভিক্ষেপ জানতে চাচ্ছি। কার অভিক্ষেপ? বি এর অভিক্ষেপ। তো বি এর অভিক্ষেপ কি? আমরা জানি যে একটা ফাংশনের উপাংশ সূত্র কি? ওই ফাংশনের cos থিটা বা cos আলফা। তাহলে বি এর অভিক্ষেপ মানে হচ্ছে বি cos আলফা। সো আমাদের বের করতে হবে বি cos আলফা। তো বি cos আলফা ইজ ইকুয়াল টু এখানে কি হবে? এ ডট বি ডিভাইড বাই এ হবে। এ ডট বি ডিভাইড বাই এ। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা কোণ নির্ণয়ের শর্টকাটগুলোকে দেখে ফেলবো, দেখে ফেলি, পরে যেন আমরা আনসার করতে পারি। ঠিক আছে, আমরা পরে যেন আনসার করতে পারি। সো এই কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু শর্টকাট আছে, সেটা আমি লিখে দিচ্ছি। যে ডট গুণন শূন্য হলে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব। ভেক্টরদ্বয় লম্ব, অর্থাৎ দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে তাদের ডট গুণন কি হবে? শূন্য হবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোনো একটা ভেক্টর অক্ষগুলোর সাথে কি কোণ তৈরি করেছে? অক্ষত্রয়ের সাথে উৎপন্ন কোণ। আচ্ছা, আমি এখানে জিনিসটা লিখি, ফুল লিখি। যে ধরো পি হচ্ছে একটা ভেক্টর, সেটা হচ্ছে এ আই প্লাস বিজে প্লাস সি কে। হ্যাঁ, এটা হচ্ছে পি ভেক্টর দ্বারা অক্ষত্রয়ের সাথে উৎপন্ন কোণ। এটা দ্বারা অক্ষত্রয়ের সাথে উৎপন্ন কোণ। হ্যাঁ, আমরা একটু এইটুকু অংশ মুছে ফেলি, আমরা এখানে করে ফেলবো। অক্ষত্রয়ের সাথে উৎপন্ন কোণ। এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কি হবে? থিটা এক্স। থিটা এক্স হবে কজ ইনভার্স কি হবে ভাইয়া বলো তো দেখি? এখানে এক্স এর অংশটা, এক্স এর অংশ কত এখানে? এ ডিভাইড বাই এই পি এর মান। ওকে, পি এর মান। ওয়াই অক্ষের সাথে অ্যাঙ্গেল কি হবে? কজ ইনভার্স বি বাই পি। জেড অক্ষের সাথে অ্যাঙ্গেল কজ ইনভার্স সি বাই পি। এখন যদি আমাদের এইখানে কোনো একটা নাই, ধরো আমাদের এখানে জে এর কোনো অংশ নাই,
তো যে এর অংশ নাই তখন এটা 0 হয়ে যাবে। তো cos ইনভার্স 0 মানে কি 90। সুতরাং আমাদের এই যে এই ভেক্টরে যদি কোনো একটা অংশ না থাকে তাহলে ওই এক্সিসের সাথে তার অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রি হবে। বুঝতে পারছো? সো এইভাবে কিন্তু আমরা ইজিলি অঙ্ক ছাড়া কোনো কিছু না দেখে আমরা অঙ্ক করে ফেলতে পারবো। বুঝতে পারছো ব্যাপারটা? যে ধরো আমাদের এখানে p ইজ ইকুয়াল টু হচ্ছে, আমি একটু নতুন একটা নেই, ধরো আমি দিলাম হচ্ছে একটা ভেক্টর p ইজ ইকুয়াল টু i মাইনাস 3k। এখন আমি বললাম y অক্ষের সাথে ভেক্টরটির y অক্ষের সাথে ভেক্টরটির কোণ কত? কত হবে? y আছে এখানে, y এর অংশ আছে নাই, তাহলে কোণ কত হবে? থিটা y হবে 90। থিটা y কত হবে? 90 হবে। ঠিক আছে, থিটা y 90 হবে। সুতরাং আমাদের এখানে y নাই, সো y এর অংশ নাই, সুতরাং আমাদের এর সাথে অ্যাঙ্গেলটা হবে 90। ঠিক আছে, শিশির আহমেদ, হ্যাঁ রুটিন আছে। আমরা অ্যাকচুয়ালি চ্যাপ্টার ওয়াইজে আসতেছি। হ্যাঁ, আমরা বইয়ের চ্যাপ্টার ওয়াইজ রিভিশন দিয়ে যাচ্ছি। সো ফিজিক্সের ভেক্টর শেষ করে দেন আমরা গতিবিদ্যাতে যাব, এবং ম্যাথের আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ করার পর আমরা চলে যাব হচ্ছে সরল রেখাতে। ঠিক আছে, সো আমরা বইয়ের চ্যাপ্টার অনুযায়ী ফিজিক্স এবং ম্যাথটা বইয়ের চ্যাপ্টার অনুযায়ী আমরা পড়তেছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা চলে যাই পরের ম্যাথে। ধরি ভেক্টরের স্কেলার গুণফল 18, স্কেলার গুণফল 18, ওকে, আর ভেক্টর গুণফল এত, ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত? এই তো আমাদের এইখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের অনেক আসে। গুচ্ছতে এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন অনেক আসে। সো এরকম যদি আমাদের আমরা একটু আগেই শিখছিলাম যে মধ্যবর্তী কোণ নির্ণয় আমরা কি ডট গুণনের সাহায্যে না, কিন্তু এইখানে আবার দেখো স্কেলার গুণফল আর ভেক্টর গুণফল দিয়ে দিছে। সো এটার সাহায্যে আমরা কোণ নির্ণয় করতে পারি। কিভাবে? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে ভাইয়া বলো তো দেখি? কোণ থিটা হলে tan থিটা ইজ ইকুয়াল টু কি? ক্রস গুণফলের মান ডিভাইড বাই ডট গুণফলের মান। ক্রস গুণফলের মান ডিভাইড বাই ডট গুণফলের মান। সো আমাদের স্কেলার গুণফল মানে কি? স্কেলার গুণফল মানে হচ্ছে ডট গুণফল, ওকে, আর ভেক্টর গুণফল মানে হচ্ছে আমাদের ক্রস গুণফল। তাহলে আমাদের এই ক্ষেত্রে আনসারটা কি হবে? 6√3 ডিভাইড বাই হচ্ছে 18। হ্যাঁ, তাহলে থিটা কত হবে? 3 3 কাটা 1/√3, তাহলে tan ইনভার্স 1/√3 মানে কত? 30 ডিগ্রি। ঠিক আছে, গুড, 30 ডিগ্রি। শিশির আহমেদ, গুড। ওকে, এরপর দেখি কি আসছে। 4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাওয়ার সময় একজন লোক, এই যে দেখো কি 4 মিটার, চোখ বন্ধ, 45, কোনো কথা হবে না। ঠিক আছে, কোনো কথা হবে না, হবে কোনো কথা? গুড, ওকে। এই যে দুটি ভেক্টরের স্কেলার গুণফল এবং ভেক্টর গুণফল, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স স্কেলার ভেক্টর গুণফল কত? 5√3, 15, সে আবার 1/√3 আসবে এবং অ্যাঙ্গেল আসবে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কই? 30 ডিগ্রি কোথায়? নাই 30 ডিগ্রি, আমরা একটা বানাই দিই 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। ঠিক আছে, নো আনসার। ঠিক আছে, হ্যাঁ এটা কিন্তু হয়, বুঝছো, আসলে কোশ্চেনে কিন্তু মাঝে মাঝে অপশন থাকে না বা ভুল আসে,
হ্যাঁ এটা হয়, এটা জাহাঙ্গীরনগরে সবচেয়ে বেশি হয়, সবচেয়ে বেশি হয় জাহাঙ্গীরনগরে। এরা এত কোশ্চেন করে, এত শিফটে পরীক্ষা নেয়, এদের প্রতিটা শিফটে 2-3টা কোশ্চেন ভুলই থাকে, এবং এটা আসলেই ঘটে। ঠিক আছে, তোমরা যে মাঝে মাঝে ভাবো যে প্রশ্ন মনে হয় ভুল তুলতে ভুল হয়েছে বা এ টাইপের কিছু, কিন্তু না, আসলেই প্রশ্ন ভুল হয়। পরে কি আছে, এ এর কোন মানের জন্য এ বি সমান্তরাল হবে। হ্যাঁ এই যে আমরা এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, এটা আমাদের সবচেয়ে বেশি আসে, এইরকম এ বি সমান্তরাল বা এ বি লম্ব, এই ব্যাপারটা। সো এ ও বি পরস্পর লম্ব হবে, এটা অলরেডি আমরা দেখে ফেলছি, তাই তো? লম্ব হবে যদি তাদের ডট গুণফল 0 হয়, তাদের ডট গুণফল 0 হয়, মানে একটাই কন্ডিশন লম্ব হওয়ার জন্য, আমাদের কন্ডিশন মাত্র একটাই, কি সেটা হচ্ছে তাদের ডট গুণফল 0 হবে। কিন্তু সমান্তরাল হওয়ার জন্য 2টা কন্ডিশন আছে। সমান্তরাল হবে যে এ ও বি পরস্পর সমান্তরাল হবে যদি এক তাদের ক্রস গুণফল 0 হয়। সরি 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 ভেক্টর দুইটা ক্রস গুণফল 0 হয়, এ হচ্ছে একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন কি, আরেকটা কন্ডিশন হচ্ছে আমাদের ভেক্টর দ্বয়ের অংশগুলোর অনুপাত যেন সেম হয়। ভেক্টর দ্বয়ের অংশগুলোর অনুপাত a1 b1 ইকুয়াল টু a2 b2 a3 b3, a1 a2 a3 b1 b2 b3, এগুলো কি, এই যেগুলো হচ্ছে এটা, যে এ একটা ভেক্টর a1i প্লাস a2j প্লাস a3k, বি একটা ভেক্টর b1i b2j b3k। ওকে, সো এই a1 a2 a3 হচ্ছে ওই a এর xyz, আর b1 b2 b3 হচ্ছে b এর xyz। সুতরাং আমাদের ডট গুণনের ক্ষেত্রে, সরি লম্ব হওয়ার ক্ষেত্রে কন্ডিশন কিন্তু একটা, কিন্তু সমান্তরাল হওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের 2টা কন্ডিশন, মানে 2টা সূত্র আর কি। হ্যাঁ, একটা হচ্ছে a ক্রস b ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে তাদের অনুপাতগুলো সমান হবে। সো আমাদের যখন এরকম কোন অঙ্ক আসবে যে এরকম ভেক্টরগুলো দেওয়া থাকবে, একটা ভেক্টর একটা আননোন থাকবে, তখন আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা করব। অনুপাতের সূত্র দিয়ে আমরা অঙ্কটা সলভ করব, এটা দিয়ে। স্যার ঠিক আছে, আমরা দেখি কি হবে। সো অনুপাত সমান হওয়ার, যেহেতু তারা সমান্তরাল, তাহলে অনুপাতগুলো সমান হবে, অর্থাৎ 5/15 আমাদের এ আছে দ্বিতীয়টাতেই নিয়ে নেই। 5/15 ইজ ইকুয়াল টু কি হবে, দেখো তো জানো, 2 বাই মাইনাসের এ। 5/15 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 বাই মাইনাসের এ। কত হবে তাহলে আনসার? এ ইজ ইকুয়াল টু -6। -6 কই, -6 তো নাই। তার মানে আমাদের কোন জায়গায় সমস্যা হয়েছে, আমাদের সমস্যা হয়েছে হচ্ছে এইখানে আমরা একটা মাইনাস দিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমাদের আনসার হবে শুধু 6। ঠিক আছে, তখন আমাদের এটা হবে কত, এরকম অঙ্ক ভুল থাকে, বুঝতে পারছো, কিছু করার নাই। তা আমাদের এখানে যদি আমরা -15 দেই না, তবুও তো মিলে না, তাহলে তো আমাদের এটাও চেঞ্জ করে দিতে হবে। না, আমাদের এটা মিলবে না, এখানে মাইনাস দেওয়াই যাবে না, আমাদের এটাকে বরঞ্চ প্লাস করে দিতে হবে, আমাদেরকে এটাকে বরঞ্চ প্লাস করে দিতে হবে, না হলে আমাদের মিলবে না। সো এখন আমাদের ঠিক আছে, হ্যাঁ ভাইয়া জোর করে মিলাচ্ছে রে ভাই, কি করবো বলো, প্রশ্ন যদি ভুল থাকে, এই ছোটোখাটো ভুল এগুলা ধরতে পারে না ভার্সিটির লোকজন যে প্রশ্ন করে তারা এইসব ভুল ধরতে পারে না। তো বুঝতে পারছো, আনসার নো ঠিক আছে, বাট আমরা যদি এটাকে এ ধরি তাহলে এটা আনসার হবে। ওকে, মানে একটা অঙ্ক করলাম আর কি। ঠিক আছে, এটা এই প্রশ্নের আনসার হচ্ছে নো, এই প্রশ্নের আনসার এখানে নাই। ঠিক আছে, পরে যাই আমরা। এর মান কত হলে ভেক্টরদের পরস্পর লম্ব, এই যে একটু আগে আমি বলছি, কি বলছি, ডট গুণন 0 হবে না, তো ডট গুণন করে ফেলি আমরা।
ডট গুণ কি ইজিলি এইটার সাথে এটা গুণ হবে কত a ইন্টু 2a প্লাস মাইনাস 2 ইন্টু a প্লাস 1 ইন্টু মাইনাস 4 ইকুয়াল টু 0। সো এখানে আসবে হচ্ছে 2a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 4 ইকুয়াল টু 0। 2 দিয়ে ভাগ দিয়ে দেই a স্কোয়ার মাইনাস a মাইনাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা এখন বলতেছে যে পরস্পর লম্ব, এখন আমাদের এর ভ্যালু কি হবে, এটাকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম পারবা করতে? কত হবে মিডল টার্ম? a স্কোয়ার মাইনাস 2a প্লাস a মাইনাস 2, তাহলে a মাইনাস 2 a প্লাস 1। এটা মিডল টার্মের একটা শর্টকাট আছে, শর্টকাট না যদিও, মানে একটা লাইন আমরা দুইটা লাইন আমরা স্কিপ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমরা দেখে ফেলি এখানে দেখো, এটা মিডল টার্ম হবে আমাদের 2 2 তো কত 2 হচ্ছে 2 আর 1 তাই না, 2 আর 1। সো আমাদের এখানে ভাঙলে কি কি হবে, যেহেতু a মাইনাসের তাহলে 2 আর 1, তাহলে 2টা হবে মাইনাসের আর 1টা হবে প্লাসের, তাই না? তাহলে আমরা এইভাবে লিখব a a, তাহলে 2টা মাইনাসের, তাহলে মাইনাসের 2 আর 1টা প্লাসের 1টা প্লাসের, ঠিক আছে? এইভাবে আমরা ইজিলি মিডল টার্ম করে ফেলতে পারি। তাহলে আমাদের একটা আনসার হবে এটা ইকুয়াল টু 0, সুতরাং a ইজ ইকুয়াল টু 2 হবে, আর একটা আসবে a ইজ ইকুয়াল টু -1, a হবে আনসার। গুড, এই তো সামিউল গুড। সাদিয়া মনি সি না, সি হবে না তো আনসার, আনসার হবে হচ্ছে a 2 - 1। কোন একক বিন্দুতে একই সময় 10 নিউটন আর 6 নিউটন মানের দুটি ভেক্টর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করলে ভেক্টর দুটির লব্ধির মান কত? লব্ধি আমরা গত ক্লাসে দেখছি। এটা আবার মনে হয় ওটা কি 8 8 8 8 8, এটা তো আমার মনে হয় উল্টাই দিছে মনে হয়। আচ্ছা না ঠিক আছে, 10 নিউটন আর 6 নিউটন কত হবে? লব্ধি 14 নিউটন। এই ম্যাথটা অনেক আসে না, আমি গত ক্লাসে বলছিলাম 10 নিউটন 6 নিউটন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবং লব্ধি হবে 14 নিউটন। এটা মোটামুটি করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা, এটা আমরা অনেক করছি গত ক্লাসে। এর কোন মানের জন্য এই ভেক্টর পরস্পরের উপর লম্ব হবে? এটা কি একটু করলাম না করি নাই? লম্ব হবে, তাহলে ডট গুণ, শোনো ডট গুণ করি, 2 আর 4 কত 8, a আর -2 -2a, k আর -2 সরি কে না তো এটা -1 আর -2 +2 ইকুয়াল টু 0। তাহলে -2 2 দিকে যাবে আর 10, তাহলে a ইকুয়াল টু আসছে কত 5। 5 কই আছে 5, এই তো গুড। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আদি বিন্দু এটা মাত্র করলাম আমরা, কই জানি ছিল রুট কত জানি হয়েছিল 8 আর 9 কত 17, রুট 17 ছিল না? দেখো এ বি ও সি এর মান যথাক্রমে এত এত এত, এটা আমরা করে ফেলছি গত ক্লাসে। হ্যাঁ 5 আর কি 12 না, আর লব্ধি হচ্ছে আমাদের 13। তো 5 12 আর লব্ধি 13 হবে কখন? যখন π/2 হবে না, এটা হচ্ছে কি পিথাগোরাসের গ্রুপ 5 12 13। কোন এক বিন্দুতে একই সময়ে এই যে আবার 10 নিউটন 6 নিউটন 60 ডিগ্রি, একই অঙ্ক অনেক ভার্সিটিতে আসে। একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি ভেক্টর এ বি এর মান যথাক্রমে 50 এবং 60, এ এর মান হচ্ছে 50 আর বি এর মান হচ্ছে 60। ওকে, মধ্যবর্তী কোণে একক ভেক্টর দুটির মধ্যবর্তী কোণে 60 ডিগ্রি হলে এ ডট বি এর মান কত? এ ডট বি এর ফর্মুলা কি? এ বি কস আলফা বা কস থিটা, যে কোনো একটা ধরতে পারো। তো মান দেওয়া আছে কত 50 × 60 × cos, আর সবাই আটকাবে কোন জায়গায় গিয়ে? সবাই আটকাবে গিয়ে cos 60 বেরোতে। এই ভেক্টর ভ্যালুগুলো মুখস্থ করছো? cos 60, হ্যাঁ 0 for 0 30 60 45 90, এগুলো মুখস্থ রাখতে হবে। তো এগুলো মুখস্থ রাখতে হবে ভাইয়া। ওকে দেখি, তাহলে এটা আসবে হচ্ছে কত, এখানে আসবে হচ্ছে 30 আর দুইটা শূন্য আসবে, আর cos 60 ভ্যালু হচ্ছে হাফ, সো 1500। ঠিক আছে, 1500 হবে আনসার।
ও আচ্ছা ঠিক আছে, আগেরটা সি। ওকে, দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান, এই কে সাদিয়া, সাদিয়া কি চিটাগাং? আগেরটা সি বলছি যে, আমাদের এক ফ্রেন্ড ছিল চিটাঙ্গের। আরে ওরে ও প্রতি কথা শেষে যে, হ্যাঁ এটা খুবই মিষ্টি, শুনতেও খুব মিষ্টি লাগে। আগেরটা সি বলছি যে, এই সাদিয়া তোমার কথা শুনে আমি নস্টালজিক হয়ে পড়ছি, ঠিক আছে, আমার ফ্রেন্ডের কথা মনে পড়তেছে। ওকে, দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 10 একক। এই যে দেখো, দুটা সমান মানের কি ভেক্টর, তার মধ্যে আবার তারা 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, তাহলে লব্ধি কি হবে? অঙ্ক করা লাগবে। লব্ধি কি হবে? 10। লব্ধি হবে 10, এবং তাদের দিক কি হবে? দিক হবে ঠিক মাঝখানে, অর্থাৎ 120-এর ঠিক মাঝখান কত? 60। গত দিনের ম্যাথ। ওকে, ভেক্টর সংক্রান্ত এই সূত্রটার নাম কি? আচ্ছা, আমরা কয়েকটা সূত্র দেখে ফেলি ভাইয়া। আমাদের ভেক্টরের কয়েকটা সূত্র আছে, ভেক্টরের লব্ধির সূত্র। ভেক্টর লব্ধির 3টি সূত্র আছে। এক হচ্ছে বিনিময় সূত্র, অর্থাৎ স্থান বিনিময় করবে, পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু হবে কিউ প্লাস পি, এটা হচ্ছে বিনিময় সূত্র। 2 হচ্ছে সংযোজন সূত্র বা যোজন সূত্র বলা হয়। সংযোজন সূত্র কি? এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু লেখা যায় এ প্লাস বি প্লাস সি। 3 হচ্ছে বন্টন সূত্র। বন্টন সূত্র কি? বন্টন সূত্র হচ্ছে এম ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু লেখা যায় এম এ প্লাস এম বি। ওকে, এই হচ্ছে আমাদের ভেক্টরের লব্ধির 3টা সূত্র। এই ভেক্টরের লব্ধি 3টা সূত্র মেনে চলে, ঠিক আছে। তো এখন আমরা দেখি এটা কোন সূত্র। এটা কোন সূত্র হবে? এটা হচ্ছে আমাদের সংযোগ সূত্র বা সংযোজন সূত্র, ঠিক আছে। বিভাজন সূত্র বলে আসলে কোনো সূত্র নাই। বিনিময় সূত্র আছে, বন্টন সূত্র আছে। বিনিময় সূত্র, বন্টন সূত্র। ওকে, তুলে ফেলো তাহলে। আমরা চলে যাই পরের স্লাইডে। বি হবে না ভাইয়া, বি হবে না, বি হবে না, হবে এ, সংযোজন সূত্র। তোমরা এখানে নাম্বার প্লাস হচ্ছে আমাদের অপশনটা বলে দিও, ঠিক আছে। যেমন 17A বা কি 17-16B এরকম ভাবে বললো, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, চলে যাই। এটা বাদ, এটা তো মনে হয় ইসের সূত্র, এটা গতিবিদ্যার সূত্র। হ্যাঁ, আমাদের গতিবিদ্যার সূত্র, এটা গতিবিদ্যা। সমান্তরাল হবে। কথা বলতে পারবো না, তোমরা অঙ্ক করো তো তাড়াতাড়ি। এত ইজি ইজি অঙ্ক। 1/m ইজ ইকুয়াল টু কত হবে? এই যে 1, এই যে m, এই যে 3, এই যে 6, তাহলে কত হবে? m ইজ ইকুয়াল টু হবে 2। তাহলে m ইজ ইকুয়াল টু হবে 2। এইখানেও তো ঝামেলা করে রাখছে রে ভাই। ও আচ্ছা, ভুল করছি আমি, এখানে একটা মাইনাস আছে, সরি। আচ্ছা, -2। ঠিক আছে, গুড। বন্টন আর বিভাজন কি এক? না না না, বন্টন আর বিভাজন এক না। বিভাজন নাই, বিভাজন সূত্র হচ্ছে আমাদের যে ভেক্টর বিভাজন সূত্র, আলাদা সূত্র আছে যে একটা ভেক্টরকে আমরা বিভাজিত করব, ঠিক আছে। বন্টন সূত্র বন্টন সূত্রই, বিভাজন সূত্র নাই। বিভাজন সূত্র আলাদা, একটু বড়। হ্যাঁ, ওরকম কোনো বিভাজন সূত্র নাই। ওকে, এর কোন মানের জন্য ভেক্টর এটা এবং এটা পরস্পরের উপর লম্ব হবে? আবার ডট গুণ, এর আগেটা ছিল ক্রস গুণ, এবার ডট গুণ, সরি। আগেটা ছিল সমান্তরাল, এবার হচ্ছে লম্ব। হ্যাঁ, ডট গুণ করি। 2 আর হচ্ছে 4, 8। এ আর -2 কত? -2a প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো একই অঙ্ক কতবার আসে? a ইজ ইকুয়াল টু 5।
ঠিক আছে, a is equal to 5। এরকম মুখে মুখে করে ফেলবো আমরা। আমরা কি করব, খাতায় কলম নিয়ে গুণ করব, 2 আর 4 8 লিখবো, দেন a আর -2 -2 এ লিখবো, -1 আর -2 +2 লিখবো। ঠিক আছে, এরকম খাতায় জাস্ট এই প্রশ্নে দিয়ে আমরা দাগায়া অঙ্ক করে ফেলবো। হ্যাঁ, কাঠ পেন্সিল দিয়ে দাগায় অঙ্ক করে ফেলবো। ঠিক আছে, যদি আমাদের মানে প্রশ্নে দাগ দিতে নিষেধ করে বা এই টাইপের কিছু, আমরা কাঠ পেন্সিল দিয়ে এরকমভাবে গুনটুন করে আমরা ওই একদম এটার নিচে নিচে এটা লেখার কোনো দরকার নাই, এত টাইম ওয়েস্টের কোনো দরকার নাই। ঠিক আছে, যদি a ইজ ইকুয়াল টু এত হয় তবে এই বিন্দুতে এটার নাম কি, এই আইটেমের নাম কি, এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি আর এটা হচ্ছে ভেক্টর ব্যবকলন। এটা হচ্ছে ভেক্টর ব্যবকলন বা এর নাম হচ্ছে ন্যাবলা। তো একটা ভেক্টর রাশি এবং ন্যাবলার ডট গুণনকে কি বলা হয়, ডাইভারজেন্স। ডাইভারজেন্স, এটাকে কি বলা হয়, ডাইভারজেন্স। এরকম ন্যাবলা ডট একটা ভেক্টর রাশিকে বলা হচ্ছে ডাইভারজেন্স। আর কার্ল কি, কার্ল হচ্ছে ন্যাবলা এবং একটা ভেক্টর রাশির ক্রস, এটাকে বলা হচ্ছে ডাইভারজেন্স, এটাকে বলা হয় কার্ল। ঠিক আছে, ওকে। এখন আমাদের কি বলছে, এটা ডাইভারজেন্স বের করতে বলছে এই বিন্দুতে। সো এটা আমরা একাডেমিকে করে আসছি, পারবো না। হ্যাঁ, এই অঙ্কটা আমাদের একটু লেন্দি। ঠিক আছে, এটা একটু লেন্দি হবে আমাদের, এটা কিছু করার নাই। তো আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন তো পারি না সবাই। সো এই যে এরকম ক্ষেত্রে যেহেতু ডট গুণন, তাহলে আই এর সাথে আইটা হবে, জে এর সাথে জে হবে, কে এর সাথে কে হবে। আই মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, জে মানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, আর কে মানে হচ্ছে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। সুতরাং আইয়েরটা আই এর সাথে হবে। সুতরাং আমাদের এই টার্মটা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে, এক্স এর সাপেক্ষে। এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 3yz প্লাস আই চলে যাবে, এটা হবে জে এর সাপেক্ষে, সরি এটা জে মানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তো ওটা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 2xy প্লাস, আচ্ছা মাইনাস আছে, আমরা মাইনাস দিই, মাইনাস, এটা হবে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি হবে, x²y। এখন এই রাশিটাতে আমরা এই বিন্দুটা বসাই দিব 1 1 -1। সো এখানে বসবে হচ্ছে 3 × 1 × -1, 2 × 1 × 1, 3 কই থেকে আসলো, 1² × 1, কত আসে এখানে, -3 +2 -1। সো আমাদের আনসার হচ্ছে -2। এইটা আমাদের একটু, হ্যাঁ একটু টাইম কনজিউমিং একটা ম্যাথ, বাট এইসব ম্যাথ যারা তাড়াতাড়ি করতে পারবা তারাই আচ্ছা আগায় থাকবা। ঠিক আছে, তারাই আগায় থাকবা। সো প্র্যাকটিস করো, প্র্যাকটিস। 20D, হ্যাঁ গুড, 20D। কোন ম্যাথটা ভাইয়া, এটা এই কার্ল ডাইভারজেন্স না, এটার তেমন কোনো শর্টকাট নাই আমাদের, এটার কোনো শর্টকাট নাই, এটা আমাদেরকে এরকম ব্রডভাবেই করতে হবে, বুঝতে পারছো, এটার আমাদের কোনো শর্টকাট নাই। আমরা দেখি এরপর এটা কোন শেরেবাংলার কৃষির আমরা প্রশ্ন দেখতেছি। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে ভেক্টর স্কেলার ও ভেক্টর গুণফল সাংখ্যিক মান সমান হবে। হ্যাঁ, আমরা কি দেখছিলাম যে আমাদের tan θ = কি, ক্রস গুণ আর হচ্ছে ডট গুণ, না, ক্রস গুণ মানে হচ্ছে আমাদের ভেক্টর গুণফল আর ডট গুণ মানে হচ্ছে স্কেলার গুণফল। তাহলে যদি সমান হয় অর্থাৎ দুইটাই সেম, তাহলে দুইটাই কাটাকাটি কি হবে 1, তাহলে থিটা কত হবে 45 ডিগ্রি, থিটা হবে 45 ডিগ্রি। ঠিক আছে, থিটা হবে 45 ডিগ্রি। দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18, পারি এগুলা, বলো কত হবে, থিটা হবে tan ইনভার্স, স্কেলার কত, স্কেলার হচ্ছে 18 আর ভেক্টর হচ্ছে 6, সুতরাং উপরে হচ্ছে ভেক্টর, নিচে হচ্ছে স্কেলার। 1/3 tan ইনভার্স 1/3, tan ইনভার্স 1/3 তো নয় কিছু,
tan ইনভার্স 1/3 কত হবে? 1/3 তো নাই, তো তাহলে এখানে কি হওয়ার কথা ছিল বলো, কত হবে tan ইনভার্স 1/3? আচ্ছা, এটা আমরা ধরো আমরা tan ইনভার্স 1/3 তো জানি না, আমাদের কাছে ক্যালকুলেটরও নাই, আমরা কিভাবে এটা সলভ করব বলো দেখি, কেউ আইডিয়া দাও। কে? এমডি মিজান বলতেছে আনসার হবে এ, মানে 15 ডিগ্রি, নাকি আগেরটার কথা বলতেছো? আচ্ছা, এমডি মিজান বলতেছে এটা 15 ডিগ্রি হবে। আর কেউ আছো অন্য কোনো আনসার? হ্যাঁ, দেখো আমাদের 10 এর ক্ষেত্রে কি হয়, 10 0 ডিগ্রি মানে হচ্ছে 0, 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, 45 ডিগ্রি মানে হচ্ছে 1, ঠিক আছে, 45 ডিগ্রি মানে হচ্ছে 1। আচ্ছা, এখন আমরা যদি একটু আসি যে এইখানে আমাদের এটা তো আমরা নিশ্চিত এটা হচ্ছে tan ইনভার্স 1/3, মানে এটা অবশ্যই একের থেকে ছোট, সুতরাং আমাদের এই মানটা অবশ্যই 45 এর থেকে কম হবে। এখন এটা আমরা আসি এটা √3 থেকে ছোট কিনা, কোনটা ছোট হবে বলো তো? 1/3 ছোট হবে নাকি 1/√3 ছোট হবে? কোনটা ছোট, কোন সংখ্যাটা ছোট? আমরা জানি যে আমাদের হরের যে সংখ্যাটা বড় থাকবে সেই সংখ্যাটাই কি হয়, ছোট হবে। সো এখানে 3 বড় না √3 বড়? 3 বড়, সুতরাং আমাদের এই সংখ্যাটা হচ্ছে ছোট, এই সংখ্যাটা 1/√3 থেকেও ছোট। তাহলে আমাদের যদি 1/√3 থেকেও ছোট হয় তাহলে আমাদের অ্যাঙ্গেলটা অবশ্যই 30 থেকে ছোট হবে। তাহলে আমাদের এখানে 30 থেকে ছোট আছে কিছু, সো এটা তো বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে আমাদের একমাত্র অপশন হাতে আছে 15 ডিগ্রি, বুঝতে পারছো? সো এরকম আমরা এই মানগুলা যদি এরকমও আসে যে দশমিক টশমিক, তখন আমরা এরকম সিক্সথ সেন্স কাজে লাগাইয়া, ত্রিকোণমিতির এরকম সেন্স কাজে লাগাই আমরা অঙ্কগুলো সলভ করতে পারবো এবং আমাদের আনসার একদম সঠিক হবে। এগুলোই হচ্ছে ট্রিক্স, এগুলাই জেনারেল স্টুডেন্টরা মিস করবে, আর এগুলো যদি তোমরা পারো তাহলে তোমাদের চান্স নিশ্চিত, ঠিক আছে? এই রকম ট্রিক্সগুলো যদি তোমরা পারো অ্যাপ্লাই করতে তাহলেই তোমাদের চান্স নিশ্চিত, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা অ্যাঙ্গেলের ট্রিক্স, যে আমরা আমাদের তো tan ইনভার্স 1/3 তো আমাদের বের করা সম্ভব না। হ্যাঁ, tan ইনভার্স 1/3 যে একদম 15 ডিগ্রি হবে এটাও কিন্তু একদম একুরেট না। ধরো আমি একটু দেখতেছি tan ইনভার্স 1/3 কত আসে, শিফট tan ইনভার্স 1/3। হ্যাঁ, tan ইনভার্স 1/3 এর আনসার হচ্ছে 18.43 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে tan ইনভার্স 1/3, বাট আমাদের হাতে আছে এই অপশনগুলো, ঠিক আছে? এখন এটা এমনও হতে পারে যে যে প্রশ্নটা দিছে সে তোমার হচ্ছে ওই স্ট্র্যাটেজিক সেন্স তোমার আছে কিনা সেটা দেখতে যাচ্ছে। সো আমরা এই অপশনগুলো আমাদের অটোমেটিক বাদ হয়ে যাবে, আমাদের আনসার হবে 15 ডিগ্রি, ঠিক আছে? সো এই সেন্সগুলো কিন্তু চেক করার জন্য আমাদের এই টাইপের প্রশ্ন দেয় যে আমাদের এখানে উত্তর নাই বাট কাছাকাছি কোনটা হবে সেটা যদি বের করতে পারো তো ওইটাও কিন্তু তোমাদের আনসার আকারে হয়ে যেতে পারে। এমন মানে কিছু প্রশ্ন আছে যে হ্যাঁ ভুল হয়, ওইটা ভুল হয়, আবার কিছু প্রশ্ন আছে যে না পরীক্ষক সে কনসিয়াসলি এটা দিছে যে তুমি মানে ওই স্ট্র্যাটেজিকলি তুমি ধরতে পারো কিনা যে সবচেয়ে কাছের ভ্যালুটা কোনটা। এই জন্যই আমরা এই এক্সামগুলোতে যদি আমাদের ডিরেক্ট আনসার না থাকে তাহলে আমরা কাছাকাছি ভ্যালুটার আনসারটাই দিব, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কারণ। সো আমরা দেখবো প্রায় বলে থাকি কি আর 18 কি সামথিং সমস্যা হচ্ছে কি ভাই? 1 নম্বরে 0 হবে না? 1 নম্বর কোনটা? 1 নম্বর 0 কেন হবে? এই যে নীলিমা জাহান, 1 নম্বর 0 হবে না আপু। 1 নম্বরে যে -2 আসছে আমাদের, -3 + 2 -1, -3 + 2 -1, ঠিক আছে? সো আনসার হচ্ছে -2। সামিউল আলিম 18 সামথিং আসছে, হ্যাঁ 18 সামথিং আসছে, রাইট? এই যে 18 সামথিং আসছে আমাদের 18.43। সো আমাদের এইসব সেন্স কাজে লাগাইতে হবে। কি বলছে, যদি a = -b, এইটা কিন্তু আমাদের খুবই কনসেপচুয়াল একটা জিনিস। a = -b মানে কি?
ধরো a ইজ ইকুয়াল টু মাইনাস বি, আমি একটু এক্সাম্পল দিই। ধরো 2i হলে a, যদি আমি বলি a হচ্ছে 2i, তাহলে b হবে কত? মাইনাস 2i না? a হচ্ছে 2i, b হবে মাইনাস 2i। তার মানে আমাদের a যদি হয় x এক্সিস বরাবর, তাহলে b হবে ঠিক উল্টা। বুঝতে পারছো? এই জিনিসগুলোর মানে হচ্ছে এগুলা, যে একটা আরেকটা ঠিক অপোজিট, মানে মাইনাস a ইজ ইকুয়াল টু মাইনাস b, তাহলে তাদের মানগুলো কিন্তু সেম হবে, অর্থাৎ দুইটার মানই হবে 2 এবং দুইটার মানই সমান হবে, কিন্তু দিকটা হবে ঠিক উল্টা। ঠিক আছে, এইটুকুন মানে হচ্ছে এরকম। আচ্ছা, এরপর দেখি প্রশ্ন কি। তবে a ক্রস b এর মান কত? a ক্রস b এর মান শূন্য হয় কখন কখন? a ক্রস b ইজ ইকুয়াল টু শূন্য হবে যদি a ও b সমান্তরালে থাকে, তাই না? a ক্রস b শূন্য হবে যদি a ও b সমান্তরালে থাকে। ওকে, সো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে সমান্তরালে কখন থাকবে? দুটো ভেক্টর সমান্তরাল কখন? যেমন ধরো a একটা ভেক্টর, a একটা ভেক্টর, আবার a একটা ভেক্টর, a একটা ভেক্টর, এটা কি সমান্তরাল না? এরা দুজন যেমন সমান্তরাল, এরা দুজনের সমান্তরাল। ঠিক আছে, এইখানে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। আর এইখানে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। অর্থাৎ এইখানে ভেক্টর দুটো একই দিকে আছে আর এইখানে ভেক্টর দুটো বিপরীত দিকে আছে। বুঝতে পারছো? সো এই a ইজ ইকুয়াল টু মাইনাস b মানে কি? মানে ভেক্টর দুটোর মান সমান এবং একটা একটা বিপরীত দিকে, তাহলে তাদের ক্রস গুণফল কি হবে? 0 হবে। বুঝতে পারছো? তাদের ক্রস গুণফল 0 হবে। ক্রস গুণফল 0 হবে যদি a এবং b সমান্তরালে থাকে। তাহলে সমান্তরাল হওয়া মানে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি হবে। বুঝতে পারছো? এটাও কিন্তু প্রশ্নে আসতে পারে, যে ধরো তোমাকে বললো যে ভেক্টর দুটা ক্রস গুণন 0, তাহলে নিচের কোনটি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল? আসলো 30, 45, 60, 180। আনসার কি হবে? আনসার হবে 0 এবং 180। তো যেহেতু 0 নাই, তাহলে আনসার হবে 180। বুঝতে পারছো? সো এই দুইটার যে কোনো একটা হলেই আমাদের ক্রস গুণন 0 হবে। আর এটা দেখা মাত্রই আমি বুঝে ফেলছি যে একটা আরেকটা ঠিক অপোজিটে আছে, সুতরাং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180। ওকে, বুঝতে পারছো? 4SC গুড। দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18 আর আবার সেম অঙ্ক দূর 10 ইনভার্স। হ্যাঁ, ভেক্টর গুণফল কত? 6√3, স্কেলার গুণফল হচ্ছে 18, 1/√3 মানে 30 ডিগ্রি। 30 ডিগ্রি, ঠিক আছে। ভেক্টর রাশির মান 10 একক করে 60 ডিগ্রি কোণে তার উপাংশের মান কত? তো 60 ডিগ্রি কোণে তার উপাংশ কত হবে? 10 cos 60 হবে। cos 60 ভ্যালু কত? আরে আজকে মাইক্রোফোনের তারটা খুব ঝামেলা করতেছে। cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে হবে 5, তাহলে হবে 5। ওকে, উপাংশ তো আমরা জানি, উপাংশ জানি না? উপাংশ কি? একটা ভেক্টর আর, একটা ভেক্টর আর, আরের দুইটা দিক, ধরো এই একটা দিক আর হচ্ছে ধরো এই একটা দিক, দুইটা দিক। ঠিক আছে? ওকে, সো আমি যদি এই দিকে অ্যাঙ্গেল দেই, আমি যদি এইদিকে অ্যাঙ্গেল দিই থিটা, তাহলে এদিকের অংশ হবে আর cos থিটা। ওকে, আমি যদি এইদিকে অ্যাঙ্গেল দিই থিটা, তাহলে এই দিকের অংশ হবে আর cos থিটা। আর আমি যদি অ্যাঙ্গেলটা ওই দিকে দেই, অ্যাঙ্গেল যদি আমি এইদিকে দিই, তখন এটা হবে আর cos থিটা। বুঝতে পারছো? তার মানে কি, যেদিকে অ্যাঙ্গেল থাকবে সেদিকের অংশ হচ্ছে cos থিটা, আর তার লম্ব দিকেরটা হবে sin থিটা। সুতরাং এখন এটা হবে sin থিটা, আর আগে ওইটা ছিল, ওইটা আগে এটা হতো sin থিটা। ঠিক আছে? সো আমাদের যেদিকে অ্যাঙ্গেল থাকবে ওই দিকের অংশ হচ্ছে cos থিটা, আর তার লম্ব দিকের অংশটা হবে sin থিটা। ওকে, এত বেগে দৌড়ে যাওয়ার সময় এত বেগে বৃষ্টির সম্মুখীন হলো, রক্ষাবেদের থিটা, আমাদের থিটা জানতে চাইছে। টেন থিটা সূত্র কি?
উপরে কার বেগ? উপরে হচ্ছে অবজেক্টের বেগ, যে দৌড়াচ্ছে। কে দৌড়াচ্ছে? এই যে 4 হচ্ছে দৌড়াচ্ছে। ও না, হ্যাঁ 4 হচ্ছে দৌড়াচ্ছে। আর এই 6 হচ্ছে বৃষ্টির বেগ। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে tan ইনভার্স 2/3। এইটা দেখি বলো তো ভাই, এটার আনসার কি হবে? দেখি এটা কে বলতে পারবা? এইটা দেখি কে বলতে পারবা? সেভেনের আনসার বি। এই ক্যালকুলেটর ছাড়া কে করছো? হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে কিন্তু করলে হবে না, ক্যালকুলেটর ছাড়া বলতে হবে। ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর ছাড়া কি বলতে পারবো আমরা? পারবো কি মনে হয়? আচ্ছা আমরা দেখি যে এটার আনসার কি হবে। প্রথমত আসি, টেন ইনভার্স কত আছে এখানে? 2/3। তাহলে 2/3 স্পষ্টত কি 1 থেকে ছোট। 2/3 স্পষ্টত হচ্ছে 1 থেকে ছোট। তাহলে টেন ইনভার্স 1 যারা আছে তারা সব বাদ। আয় হ্যাঁ, এখানে তো সবাই দেখা যায় হচ্ছে টেন ইনভার্স 1 এর নিচেই আছে, মানে 45 এর নিচেই আছে, তাই না? তাহলে আমাকে এখন দেখতে হবে, কি দেখতে হবে? এখানে খুবই কাছাকাছি দিচ্ছে, এটা বের করা খুব টাফ। আচ্ছা আমরা এখন দেখি 1/√3, তাই তো? 1/√3 মানে কি? 1/√3 জন্য টেনের অ্যাঙ্গেল কত হবে? 1/√3 জন্য টেনের অ্যাঙ্গেল হবে হচ্ছে 30 ডিগ্রি, তাই না? এখন 1/√3 বড় না 2/3 বড়? কোনটা বড়? 1/√3 বড় না 2/3 বড়? কোনটা বড় হবে? তা আমরা একটু দেখি। এটা তো √3 আছে, সেজন্য আমরা বুঝতে পারতেছি না। আমরা এটা স্কোয়ার করে দিই। তাহলে স্কোয়ার করে দিলে কত হবে? স্কোয়ার করে দিলে হবে 1/3। তাহলে এটাকেও স্কোয়ার করতে হবে, এটাকেও স্কোয়ার করলে আসবে 4/9। কিন্তু আমাদের তো এখনো আমি বলতে পারবো না। বলতে পারবো? বলা পসিবল? পসিবল না, কারণ আমাদেরকে হয় হরগুলা সেম করতে হবে, না লবগুলা সেম করতে হবে। সো আমি এখন তাহলে হরগুলাকে সেম করি। হরগুলা সেম করার জন্য আমি এটার উপরে এবং নিচে কি করব? 3 দিয়ে গুণ দিব। 3 দিয়ে গুণ দিলে কি হবে? এটা 3/9 হবে। আর এটা কত হলো? 4/9। এখন আমরা বলতে পারবো যে কোনটা বড়। বলো তো কোনটা বড়? কে বড়? 4/9 বড়। আর 4/9 কি ছিল? 2/3। আর এটা কি ছিল? 1/√3। সুতরাং আমাদের অ্যাঙ্গেলটা হবে 10 ইনভার্স, মানে 10 কত ডিগ্রি মান 1/√3? 30 ডিগ্রি। 30 ডিগ্রি থেকে একটু বেশি, 30 ডিগ্রি থেকে একটু বেশি কত হবে? এইটা। আর এটা দেখো, এটা কিন্তু আমাদের 45 এর কাছাকাছি, মানে 45 এর প্রায় ওই দূরত্বে। তো 45 এর দিকে যাইতে হলে আমার এটা 1 এর কাছাকাছি হইতে হবে। তো আমাদের এটা কিন্তু 1 এর কাছাকাছি, মানে এই যে এই 4/9 এটা কিন্তু 1/√3 থেকে একটু বড় আছে, তাই না? 1/√3 থেকে হালকা একটু বড় আছে। তো সেজন্য আমরা এটা এভাবে করতে পারি। কিন্তু এখানে খুব বেশি হচ্ছে মার্জিন রেখে দিছে, মানে সরি, এখানে মার্জিনটা খুব কম। হ্যাঁ, এখানে আমাদের এইভাবে প্রেডিক্ট করাটাও এতটাও, মানে যারা খুব বেশি প্র্যাকটিস করে তাদের দ্বারাই পসিবল, বুঝতে পারছো? এখানে মার্জিনটা তারা খুবই কম রাখছে অ্যাঙ্গেলগুলোর মধ্যে। সো যাই হোক, তাহলে আমাদের আনসার হবে বি। গুড। সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান কত? হ্যাঁ, সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধির মান কত একটি বলের? আচ্ছা, একটি বলের কত গুণ? এটা আমরা দেখছি √2 গুণ হয় না? আমরা দুটি সমান বলের লব্ধির ফর্মুলা কি? দুটি সমান বলের লব্ধির ফর্মুলা হচ্ছে 2p cos α/2। সো 2p cos α/2, তো cos 90/2 মানে 45। cos 45 ভ্যালু হচ্ছে 1/√2। √2 কাটা, তাহলে আমাদের উপর একটা √2 থাকবে, √2 ইন্টু পি। সুতরাং একটি বলের √2 গুণ হবে না। নিচের কোনটি অদিক রাশি? মানে অদিক রাশি মানে কি? স্কেলার রাশি। অদিক মানে হচ্ছে স্কেলার রাশি। নিচের কোনটি স্কেলার রাশি? কোনটা হবে? চৌম্বক দৈর্ঘ্য, প্রতিসরাঙ্ক, সান্দ্রতার গুণাঙ্ক। কোনটা অদিক রাশি হবে এখানে?
বলো তো ভাইয়া কোনটা আনসার হবে? সান্দ্রতার গুণাঙ্ক বলতেছে যে অধিক রাশি। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি আমাদের যেসব রাশির সাথে আমাদের রাশির মান দ্বারা এই সম্পূর্ণটা বোঝায় না, দিকটাও প্রকাশ করতে হবে বা তার একটা কি বৈশিষ্ট্য আমাকে বোঝাইতে হবে, সেটাই হচ্ছে আমাদের দিক রাশি। যেমন চৌম্বক দৈর্ঘ্য, এটা আমাকে অবশ্যই একটা দিক বলতে হবে। হ্যাঁ, চৌম্বক দৈর্ঘ্যের দিক আছে, যেটা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে। দেন বল, বল তো এটা আমাদের দিক আছেই। প্রতিসরাঙ্ক, এটারও দিক আছে, যে এই এটার এই সরি এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে, ঠিক আছে, এটারও আমাদের দিক আছে। সুতরাং এখানে এই তিনটারই দিক আছে। দিক নিয়ে হচ্ছে শুধু সান্দ্রতার গুণাঙ্ক। গুড, তাহলে আমাদের অধিক রাশি হবে সান্দ্রতার গুণাঙ্ক। কোনটির ভেক্টর বিভাজনের উদাহরণ? আচ্ছা, কোনটি ভেক্টর বিভাজনের উদাহরণ? আমাদের ভেক্টর বিভাজনের উদাহরণ কোনটি? নৌকার গতি, পাখির উড্ডয়ন, সরল দোলক, চলন্ত গাড়িতে গতিতে পড়ন্ত বৃষ্টি। বলতো কোনটা হবে ভেক্টর বিভাজনের উদাহরণ? এগুলো আমাদের বইতেই আছে। নৌকার গতি, নৌকার গতি কি? ভেক্টরের লব্ধি। চলন্ত গতিতে চলন্ত গতিতে পড়ন্ত বৃষ্টি, চলন্ত গাড়িতে পড়ন্ত বৃষ্টি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আপেক্ষিক বেগের উদাহরণ। হ্যাঁ, সরল দোলক, সরল দোলকে আমাদের ভেক্টর কি আছে আবার? যাই হোক, সরল দোলকও ভেক্টর বিভাজন বলা যায়, বাট আমাদের বইতে উত্তর আকারে আছে হচ্ছে পাখির উড্ডয়ন। পাখির উড্ডয়ন হচ্ছে আমাদের ভেক্টর বিভাজনের উদাহরণ, ঠিক আছে। দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 10 একক। হ্যাঁ, আচ্ছা, যে প্রত্যেকটির মান মানে দুটি সমান ভেক্টর, প্রত্যেকটির মান মানে দুটি সমান ভেক্টর। ওকে, এরা একই বিন্দুতে 120 ডিগ্রি। আমি আর দেখবই না যে এটা ঠিক আছে। সবাই বুঝতে পারছো এটা? তোমরা আবার রাগ করো না, এটা আমরা করছি, এটা অনেকবার করছি এই ম্যাথটা। হ্যাঁ, এই ম্যাথটা অনেকবার আসতেছে। দেখো এরকম ভ্যালু 10, হ্যাঁ, বাট আমাদের কিন্তু ভ্যালু চেঞ্জ করে দিতে পারে। সুতরাং অঙ্ক একই থাকবে, সমান বল থাকবে, 120 ডিগ্রি থাকবে। সমান বল আর 120 ডিগ্রি হলে লব্ধিও কি হবে? তাদের সমানও হবে, লব্ধিও তাদের সমানই হবে। ওকে, দুইটি দিক রাশির মান সমান, আর আবার দুইটি দিক রাশির মান সমান। আচ্ছা, ওরা একই বিন্দুতে কিভাবে ক্রিয়াশীল হলে লব্ধির মান যে কোনো একটি মানের সমান হবে? 120 করে ভাই, 120। এই ভেক্টর দুটির পারস্পরিক অবস্থান কি? হ্যাঁ, প্রথমে আমরা দেখবো সমান্তরাল হয় কিনা। 4/5 আর 3/6 সমান্তরাল হয় না। 3 আর 6 এখানে 2 গুণ হয়ে যায় না? 3 থেকে 6 গেলে কয় গুণ হয়? 2 গুণ হয়। কিন্তু 4 থেকে 5 গেলে কি 2 গুণ হয়? সুতরাং সমান্তরাল বাদ। সমান্তরাল কই? সমান্তরাল বাদ। আচ্ছা, এখন দেখি উপরিস্থাপন, যাই হোক, আমাদের আনসার বেশিরভাগ ক্ষেত্রে হবে সমান্তরাল অথবা সমকোণ। তো যেহেতু সমান্তরাল হবে না, তবে আমাদের পরীক্ষা তো অনেক হারি। হ্যাঁ, যেহেতু সমান্তরাল হবে না, সমকোণে দাগ দিয়ে ফেললাম। কিন্তু দেখি সমকোণ হয় কিনা। হ্যাঁ, 4 5 20 মাইনাস প্লাস 18। হ্যাঁ হ্যাঁ, সমকোণও তো হয় না। -2, এটা তো সমকোণে হওয়ার কথা, কোন একটা জায়গায় প্লাস মাইনাসে ঝামেলা করছে। বুঝতে পারছো? তো যেহেতু সমকোণে হচ্ছে না, আই এম সরি, ঠিক আছে, তাহলে এটা হবে কৌণিক ভাবে। বাট মানে প্রশ্ন অনুযায়ী, আমি জানি না প্রশ্ন ভুল আছে কিনা তোলার, বাট প্রশ্ন অনুযায়ী আমাদের আনসারটা হবে কৌণিক ভাবে। সমকোণে হচ্ছে না, সমকোণে হইতে হলে ডট গুণন 0 হইতে হবে। তো 0 তো হচ্ছে না। 4 5 20 মাইনাস মাইনাসে প্লাস 318 হবে, -2 হবে। সুতরাং এটা সমকোণেও হবে না, সমান্তরালও হবে না, উপরিস্থাপন ভাবেও হবে না। তাহলে আনসার হবে কৌণিক ভাবে। ফারাবি ভাই, আমিও তোর মতো রে ভাবছিলাম সমকোণে হবে, কিন্তু ডস খেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, আমরা সিলেট কৃষি কিছু অঙ্ক দেখি এখন। এইটা কি করলো? দুটি বিন্দু এ এবং বি হলে এ ক্রস বি। হ্যাঁ হ্যাঁ, এ ক্রস বি বের করতে হবে। এ ক্রস বি কিভাবে বের করব? হ্যাঁ, নির্ণায়ক কই? আই জে কে কত? 2 - 1। তাড়াতাড়ি করো দেখি, এটা ক্রস গুণন করো, পরে এটা শর্টকাট দেখবো আমরা। তাড়াতাড়ি করো, এটা শর্টকাটটা পরে আমরা দেখে ফেলবো।
কৌণিকভাবে মিলতেছে না রে কেন ভাই? কৌণিকভাবে কেন মিলবে না? কৌণিকভাবে মানে হচ্ছে যে কোনো একটা অ্যাঙ্গেলে তারা থাকবে, তাদের মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেল হবে, এটাই তো কৌণিকভাবে। ঠিক আছে, উপরিস্থাপন বলতে কি? উপরিস্থাপন ভাবে বলতে কিছু নাই। কৌণিকভাবে মানে এই তিনটাই হচ্ছে সেন্স হয়, সমান্তরাল, সমকোণ, কৌণিক। হ্যাঁ, কৌণিকভাবে মানে হচ্ছে একটা অ্যাঙ্গেলে থাকবে, ধরো এই যে একটা ভেক্টর, এই হবে আরেকটা ভেক্টর, এরকম হবে। ঠিক আছে, কৌণিকভাবে একটা অ্যাঙ্গেল করে থাকবে। তো আমাদের তো সমান্তরালও হচ্ছে না, সমকোণও হচ্ছে না, তাহলে এটা কৌণিকভাবে হবে। বুঝতে পারছো? ওকে, এই করো এটারই করো, ক্রস করো, ক্রস করে আনসারটা বলো আমাকে তাড়াতাড়ি। সিলেট কৃষি 1 নম্বরের আনসার বলো। ফারাবি, এই ক্রস করো, ক্রসটা করে 1 নম্বরের আনসারটা বলো। এই এই লাইভ এই 28 জনে এসে স্টপ হয়ে রয়েছে কেন? হ্যাঁ, তোমরা কেউ তোমাদের বন্ধু বান্ধবরে মেনশন দাও না, কিচ্ছু করো না। হ্যাঁ, তোমরা যে কি করবা? বন্ধু বান্ধব আছে সবার? ফারাবি, মিজান, সাদিয়া, ফ্রেন্ডস কি আছে একসাথে প্রিপারেশন নেওয়ার? এই যে মিশু স্যার আবার দেখো আসছে, কি অবস্থা আবার বলে, উনি যে কই কই ঘুরে তোমাদের মিশু স্যার। হ্যাঁ, সারা দিন ঘুরে আর তোমাদের পড়ায়। ঠিক আছে, এই ক্রসটা করো দেখি, সবাই ক্রসটা করে ফেলো। কত আসবে ক্রস? আচ্ছা, আমরা ক্রস ছাড়া অঙ্কটা করি। এখানে আমরা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নিব। সেটা কি? সেটা হচ্ছে যদি C is equal to A cross B বা B cross A হয়, তাহলে C ভেক্টর A এবং B উভয়ের উপর লম্ব হবে। মানে উভয়ের উপরই লম্ব হবে, এটা এর উপর লম্ব হবে এবং বি এর উপর লম্ব হবে, অথবা না কিন্তু যে কোনো একটার উপর লম্ব হবে, দুইটার উপরই লম্ব হবে। অর্থাৎ যে সি ডট এ ইজ ইকুয়াল টু 0 এবং সি ডট বি ইজ ইকুয়াল টু 0 হবে। বুঝতে পারছো? হ্যাঁ, তার মানে আমাদের এই দুইটা ক্রস করার পর এখানে যে ভেক্টরগুলো আছে আমরা বিটা নেই। হ্যাঁ, কারণ আমাদের ধরে নেই আমাদের যে প্রশ্নটা করছে উনি একটু চালাক, উনি এর সাথে ডট মিলায় কয়েকটারই মিলায় ডট 0 দিতে পারে, বি এর সাথে দিবে না। ঠিক আছে, আমরা বি এর সাথে ডট মিলাই, যে বি এর সাথে ডট কোনটার 0 দেখি। হ্যাঁ, 2 - 1 মানে কত? -2, -2 + 2 0, এটা হয় না, 0 হয় না, বাদ। এটা -2 - 1 2, -2 2 4। আচ্ছা, আমরা করি -2 - 1 মানে হচ্ছে 2। আমরা তাড়াতাড়ি করে ফেলি। ঠিক আছে, -2 - 1 2, -2 2, -4 9 - 3। এ ভাই, 9 - 3 তো -27, এটা তো অনেক বড়, বাদ, এটাও বাদ। ঠিক আছে, পরেরটা দেখি। -3 - 1 3, 3 2 6, -6 - 3 18, বাদ। পরেরটা 3 - 1 -3। এমন কেন? সবই তো দেখা যায় বড় বড়। 3 দুগুণে 6 -18। এই আনসার তো নাই এখানে, আনসার কি আছে? কোনটা? আচ্ছা, এই কন্ডিশনগুলা, আচ্ছা কন্ডিশনগুলো আমি বলতেছি। আমাদের যদি দুইটা ভেক্টর আমরা ক্রস করি, এ এবং বি কে ক্রস করলে আমাদের একটা ভেক্টর আসবে সি। ঠিক আছে, এ এবং বি কে ক্রস করলে আমাদের ভেক্টরটা আসবে সি। আমি যদি একটু আঁকি, হ্যাঁ, আমি একটা নতুন পেজ নেই, নতুন পেজে তোমাদেরকে আমি এঁকে দেখাই। হ্যাঁ, ধরো
আচ্ছা আমরা ধরো এটা একটা কি আমাদের টেবিল, হ্যাঁ এটা একটা টেবিল, ওকে এটা একটা টেবিল, ওকে এই টেবিলে আমি দুইটা ভেক্টর রাখলাম, একটা এইভাবে রাখলাম, মানে ধর টেবিলের উপরে আমি দুইটা ভেক্টর রাখলাম, একটা এইভাবে রাখলাম আর একটা এইভাবে রাখলাম, ওকে এরকম ভাবে আমি দুইটা ভেক্টর রাখলাম। এখন এই দুইটা যদি আমি ক্রস করি তাহলে আমাদের দুই রকম ভেক্টর হইতে পারে, হয় টেবিল থেকে উপরের দিকে হবে, না হয় টেবিল থেকে নিচের দিকে হবে। এই হচ্ছে ক্রস গুণনের বৈশিষ্ট্য, ঠিক আছে। তো এটার দিকটা যদি আমি বলে দেই, তো ধরো আমাদের যদি আমরা আমাদের ডান হাত যেটা, এ হচ্ছে আমাদের ডান হাত, ঠিক আছে। সো ডান হাতের ডান হাতকে আমি হচ্ছে এরকম করলাম, হ্যাঁ এই যে এরকম, এই যে এরকম, হ্যাঁ এই যে এরকম, এইখানে এই অ্যাঙ্গেলগুলো দিয়ে আমি হচ্ছে আমার কোণের ডিরেকশন বোঝাচ্ছি, কোণ আমার কোণটা কোন দিকে ঘুরতেছে, আর এই অ্যাঙ্গেল দিয়ে হচ্ছে আমার ক্রস গুণনের যে মানে মানটা, মানে যে নতুন ভেক্টরটা হবে তার দিক বোঝায়, ঠিক আছে। সো আমি এটা যদি এ নেই আর এটা যদি বি নেই, তাহলে এ ক্রস বি, তাহলে আমি এই যে এইভাবে ঘুরতেছি, এইভাবে ঘুরতেছি, হ্যাঁ আমি যদি দেখি যে আমি এইভাবে ঘুরতেছি, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে বাইরের দিকে। সুতরাং এটা যদি আমার টেবিল হয় আর আমি যে এ থেকে বি এর দিকে ঘুরি, তাহলে আমাদের এইটা হবে সি, আর বি ক্রস এ কি হবে, ঠিক উল্টা, অর্থাৎ এটা হবে আমাদের বি ক্রস এ। এই সি আর ডি একই জিনিস, জাস্ট চিহ্ন বিপরীত, অর্থাৎ সি ইজ ইকুয়াল টু মাইনাস ডি। সো এগুলো হচ্ছে আমাদের ক্রস গুণনের বিশেষ বৈশিষ্ট্য। আমি দুইটা ভেক্টরকে ক্রস গুণন করলে আমার নতুন একটা ভেক্টর তৈরি হবে সি অথবা ডি। এই সি আর ডি দেখো, আমাদের এই অ্যাঙ্গেলটাও আমাদের 90 ডিগ্রি, আমাদের এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। দেখো তো বুঝতে পারতেছো কিনা যে আমাদের সি ভেক্টরটা এ এর সাথেও সমকোণে আছে, বি এর সাথেও সমকোণে আছে, তাই না? বুঝতে পারছো এই অংশটা? হ্যাঁ আমাদের এই মিলাইতে পারি না রে ভাই, আমিও তো মিলাইতে পারি নাই। ঠিক আছে দেখো, সি ভেক্টরটা বি এর সাথে সমকোণে আছে, এ এর সাথে সমকোণে আছে, বুঝতে পারছো? সুতরাং আমি দুইটা ভেক্টর এ আর বি কে যদি ক্রস করি, তাহলে আমার নতুন যে ভেক্টরটা আসবে সেই ভেক্টরটা এই এ এবং বি ওই দুইটার উপরে লম্ব হবে, ঠিক আছে। আর দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত কি, ডট গুণন শূন্য, তাদের কি শূন্য, ডট গুণন শূন্য। তো আমি এখানে যেটা করছি, আমি এ এবং বি কে ক্রস করতে যাই নাই, আমি এখানে ক্রস করি নাই, কারণ ক্রস করাটা অনেকটাই টাইম কনজিউমিং। আমি কি করছি, আমি অপশন চেক করতেছি যে এখানে এ এবং বি এর মান কোনটা হইতে পারে। তো আমরা জানি যে এ এবং বি কে ক্রস করলে যে ভেক্টরটা হবে সেটা এ এর উপর লম্ব হবে, বি এর উপর লম্ব হবে। এই যে আমি এখানে লিখে দিছি, সি ভেক্টর এ এবং বি উভয়ের উপর লম্ব হবে। তাহলে উভয়ের উপর লম্ব হলে কি, আর আমরা জানি লম্ব হওয়া মানে হচ্ছে তাদের ডট গুণফল শূন্য হওয়া। সুতরাং সি ডট এ ও শূন্য হবে এবং সি ডট বি ও শূন্য হবে, ঠিক আছে। তো আমি এখানে বি কে চেক করতেছি যে বিটা এখানে কোন ভেক্টরটার সাথে ডট গুণন করলে শূন্য হয়। ডট গুণন করা কিন্তু খুবই ইজি, তাই না? ক্রস গুণন থেকে ডট গুণন করা খুবই ইজি, জাস্ট সংখ্যাগুলো গুণ করে যোগ করা। তো আমিও এখানে মিলাইতে পারি নাই যে কোনটা আনসার হবে। হ্যাঁ এখানে তো একটাও মিললো না আমাদের, এটাও মিলে না, এটাও মিলে না, এটাও মিলে না, এটাও মিলে না, একটাও মিলে না। হ্যাঁ তাহলে এখানে অ্যাকচুয়ালি আনসার নাই, ঠিক আছে, কিছু করার নাই আমাদের। আমরা পরে চলে যাই, আমরা একটা এক্সাম্পল কি দেখবো না? এক্সাম্পল আমাদের এখন ক্রিয়েট করা অনেক টাইম লাগবে, আমরা চাই নেক্সট অঙ্কে যাই। তোমরা কি বুঝতে পারছো সবাই ব্যাপারটা? আমাদের এখানে আনসার নাই।
কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরের মান ও দিক নির্দেশ করে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে। হ্যাঁ, সন্নিহিত বাহু, তাহলে সন্নিহিত বাহু থাকলে ক্ষেত্রফল কি হবে? ক্রস গুণ কই, ভেক্টর দুটি ক্রস গুণফলের মানের সমান না, এটা আমরা জানি। আমরা এখন দেখব হচ্ছে ক্রস গুণফলের ব্যবহার। ক্রস গুণফলের ব্যবহার দেখব আমরা, কি দেখব? ক্রস গুণফলের ব্যবহার 1 নম্বরই হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয় 1 নম্বরই হচ্ছে কি ক্ষেত্রফল নির্ণয়। কি কি ক্ষেত্রফল? এ ও বি ত্রিভুজের সন্নিহিত বাহু হলে, এ ও বি যদি ত্রিভুজের সন্নিহিত বাহু হয় তাহলে ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হবে? হাফ ইন্টু এ ক্রস বি এর মান। এটা হচ্ছে ত্রিভুজ। এর পরের দুটো হচ্ছে সামান্তরিক। এ ও বি যদি সামান্তরিকের সন্নিহিত দুটো বাহু হয় তাহলে ক্ষেত্রফল হবে শুধু এ ক্রস বি, অর্থাৎ ক্রস গুণনের মানের সমান। আর এ ও বি যদি সামান্তরিকের দুটি কর্ণ হয় তাহলে ক্ষেত্রফল হবে ওই ত্রিভুজেরটার মতো। মনে কিভাবে রাখবো? ত্রিভুজেরটা তো হাফ, তাই না? সামান্তরিকেরটার সাথে ত্রিভুজের বাংলা অংশটা মিল, ঠিক আছে, যে সন্নিহিত বাহু সন্নিহিত বাহু, কিন্তু সে সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যায় হচ্ছে ডাবল ত্রিভুজের, না? ত্রিভুজেরটা হাফ থাকে, সামান্তরিকেরটা হাফ থাকে না, কিন্তু সামান্তরিকের কর্ণের বেলায় আবার সেই হাফটা চলে আসে, ঠিক আছে? সো এভাবে মনে রাখবো। তাহলে এটা আনসার হবে ডি। ওকে। বর্ষাকালে একদিন কলেজ যাওয়ার পথে শিউলি এত বেগের বাতাস এবং এত বেগে খাড়া হয়ে পর্যন্ত বৃষ্টির সম্মুখীন হলো। বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে শিউলিকে উপরের সাথে, আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের বাতাস মানে অবজেক্ট, অবজেক্টের বেগ কত? 10, আর বৃষ্টির বেগ কত? 30। সো এই হচ্ছে আমাদের আনসার 10 ইনভার্স 1/3। 10 ইনভার্স 1/3 কত হয় আমরা বের করছিলাম? 18.4, মনে আছে? হ্যাঁ, সে 18.4 এখানে চলে আসছে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের বৃষ্টির অঙ্কের কোণ বের করা। উপরে হবে অবজেক্টের বেগ আর নিচে হবে বৃষ্টির বেগ, ঠিক আছে? a is equal to I, b is equal to এত, তাহলে a ও b এর মধ্যে, a ও b এর মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কিসের সাহায্যে বের করি আমরা? ডট গুণনের সাহায্যে মধ্যবর্তী কোণ বের করি। তো কিভাবে হবে? সো cos আলফা is equal to কি? উপরে হবে তাদের ডট গুণ, তো ডট গুণ হচ্ছে শুধু 1 ডিভাইড বাই হবে কি তাদের মান। a এর মান হচ্ছে 1, b এর মান কত? √2, তাই না? a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে √2। তাহলে আনসার কত? আলফা ইজ ইকুয়াল টু হবে cos ইনভার্স 1/√2, মানে কত? cos কত ডিগ্রি মানে 1/√2? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে তো হাফ, সরি 45 ডিগ্রি, ভুলেই তো গেছিলাম সব। 45 ডিগ্রি, 45 ডিগ্রি কই? এইটা, বুঝতে পারছো? এইটা। ওকে, এখন এই অঙ্কটা কিন্তু আমাদের স্ট্র্যাটেজিক আরেকটা অংশের সাথে মিলে। সেটা কি? সেটা হচ্ছে এই যে ভাইয়া, সেটা হচ্ছে আমাদের এই যে এই অংশটা।
এই তো দেখো তো অক্ষত্রয়ের সাথে উৎপন্ন কোণ কিভাবে বের করব, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কি হবে a বাই পি, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ কি হবে b বাই পি, জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ কি হবে c বাই পি। না সূত্রটা মনে আছে? আচ্ছা, এখন এটা কেন দেখাইলাম, এটার সাথে তো কোনো মিল নাই নাকি? কোনো মিল আছে? পাচ্ছি কোনো মিল? দেখাচ্ছি মিল কোন জায়গায়। দেখো তো এ ভেক্টরটা অ্যাকচুয়ালি কি, এই এ ভেক্টরটা অ্যাকচুয়ালি কি আই, আই না? আই, আই মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর। আমি যদি এখানে 10 আইও দিতাম, 10, আমি যদি এখানে a ইজ ইকুয়াল টু যদি আমি 10 আইও লিখতাম, এটা কি মিন করে? এটা মিন করে হচ্ছে এক্স অক্ষ বরাবর 10 মানের একটা ভেক্টর। তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা দিক নির্দেশ করে। সেটা কার দিক নির্দেশ করতেছে? এক্স অক্ষের দিক নির্দেশ করে। কার দিক নির্দেশ করতেছে? এক্স অক্ষের দিক নির্দেশ করতেছে। ওকে, এই a ইজ ইকুয়াল টু 10 আই কি নির্দেশ করে? এক্স অক্ষ। আমি যদি বলি a ইজ ইকুয়াল টু -20j, এটা মানে কি নির্দেশ করে সে? এটা হচ্ছে ওয়াই অক্ষের বিপরীত দিক নির্দেশ করে। আমি যদি মাইনাসটা উঠাই দিই তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। বুঝতে পারছো? এখন আমি যদি আরেকটা ভেক্টর বলি, ধরো a ইজ ইকুয়াল টু, আমি যদি বললাম এখন 5k, এটা মানে কি নির্দেশ করে? জেড অক্ষ, তাই তো? সো যদি এরকম থাকে, যদি এরকম থাকে, যেমন আমাদের এখানে বলতেছে, কি বলতেছে যে এইটার সাথে এর কোণ কত। এখন এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর, একদম পিওর এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর। তাহলে এর সাথে এর কোণ মানে এই যে এই ভেক্টরটার এক্স অক্ষের সাথে কোণ, এই ভেক্টরটার কি এক্স অক্ষের সাথে কোণ। তাহলে এক্স অক্ষের সাথে কোণ কত হবে? আচ্ছা, এখানে আমরা ভুল করছি না, সরি, এটা তো 0 হবে এখানে। দেখছো, এই যে এখানে ভুল করছি আমরা, উপরে 0 নিচে 1√2। তাহলে আমাদের আলফা ইজ ইকুয়াল টু আসবে 90। হ্যাঁ, এই যে দেখো, আমরা এটা কিন্তু এটা দেখেই বুঝে ফেলতে পারতেছি, হ্যাঁ, যে আমাদের এটা এক্স অক্ষের সাথে কোণ বের করতে হবে। তো এখানে এক্স অক্ষের কিছু আছে? নাই। এটা আমরা দেখে ফেলছি যে এক্স অক্ষের কোনো উপাদান এখানে নাই, সুতরাং এক্স অক্ষের সাথে আর কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে আমাদের আনসার হবে 90 ডিগ্রি। বুঝতে পারছো? এখন ধরো আমাদের বি যদি এটা হইতো, ধরো আমাদের বি যদি এটা হইতো যে বি ইজ ইকুয়াল টু আই প্লাস জে মাইনাস কে, এটা ধরো আমাদের বি। এখন এটা হচ্ছে আমাদের বি। তাহলে এখন এই বি এর মানে এই বি এর এটার সাথে অ্যাঙ্গেল কত হবে? এটা তো এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সাথে কোনো ভেক্টরের অ্যাঙ্গেল কি? থিটা এক্স কি? কজ ইনভার্স ওই ভেক্টরের এক্স এর অংশ, এখানে এক্স এর অংশ কত? 1, আর এই ভেক্টরের মান কত হবে? √3, তাই না? সো এটা হবে আমাদের এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল 1/cos ইনভার্স 1/√3। ঠিক আছে, আমাদের ওই ডট গুণন করারও দরকার নাই, কিছু করারও দরকার। হ্যাঁ, ডট গুণন তুমি করতে পারো, এখানে আমাদের এত বেশি টাইমও ওয়েস্ট হবে না, খুব বেশি হলে 10-20 সেকেন্ড বেশি লাগবে। ঠিক আছে, বাট তুমি যখন প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে করতে তুমি যখন প্রো হয়ে যাবা, তখন তুমি দেখা মাত্রই বুঝে ফেলবে, আরে এটা তো এক্স এক্সিস, তো এক্স এই ভেক্টরের সাথে এই ভেক্টরের কোণ মানে তো এই ভেক্টরের এক্স এক্সের সাথে কোণ। ঠিক আছে, সো এরকম ভাবে ভাবলে কিন্তু তোমার অঙ্কটা প্রশ্ন পড়ার সাথে সাথে তুমি আনসার বলে দিতে পারবা যে আমাদের এটার আনসার হবে 90 ডিগ্রি। বুঝতে পারছো? এই 0 ডিগ্রি কেন? 0 ডিগ্রি হবে না তো, cos 0 মানে কি? 90, cos 0 মানে হচ্ছে 90। ওকে, আমরা পরে চলে যাই। কোনটি ভেক্টর রাশি নয়? বা এটা না দেখে ফেলছি, কোনটা ভেক্টর রাশি নয় বলো? শক্তি, বিদ্যুৎ ক্ষেত্র, সরণ, ত্বরণ, এগুলো সব ভেক্টর রাশি, শুধুমাত্র এটা ভেক্টর রাশি না। ঠিক আছে, তাহলে আনসার হবে শক্তি। টিক দিয়ে রাখছি বাকিগুলোর উপর, এই সবগুলো হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশি নয় হচ্ছে শক্তি। কি বলছে? যদি এ এবং এই দুটি ভেক্টর হয় তবে এ ও বি এর মধ্যবর্তী কোণের মান কত? 45 আছে, 55 আছে, এগুলো তো বের করা যাবে না রে ভাই। আচ্ছা দেখি, ডট গুণন করি আগে।
ডট গুণন কজ আলফা ইজ ইকুয়াল টু কি উপরে ডট গুণ করলে কত হবে 6 দুগুণে 12 12 6 6 আর নিচে হবে তার মান এটা কত আসে √2 স্কয়ার প্লাস 3 স্কয়ার 9 9 আর 8 কত √17 ইনটু এখানে কত আসে √49 তাই না √49 এটা হচ্ছে √49 আর এটা হচ্ছে এটা 90 ডিগ্রি হ্যাঁ আগেরটার আনসার তো 90 ডিগ্রি ঠিক আছে আর এটার আনসার দেখি এটা তো মনে হচ্ছে বিটগুটে আসবে 24 আর এখানে আসছে √17 ইনটু 7 না এটা হবে না দেখি ক্যালকুলেটরে দেখি কত আসে শিফট কজ ইনভার্স 24 ডিভাইড বাই 33 পয়েন্ট সামথিং 6 দুগুণে 12 4 4 4 8 8 9 17 ঠিক আছে তো সবই তো ঠিক আছে অপশন তো নাই এই আনসার তো নাই এটার আছে এটার আনসার আনসার নাই তাসমিয়া ইয়াসমিন 90 কোনটার 90 আগেরটার নাকি ও আগেরটা তো শক্তি ছিল আনসার এইটার আনসার নাই মনে হয় না দেখো তো এটার আর এটার মধ্যবর্তী কোণ নাই আনসার কত আসে আমাদের ওই তো ওইটাই আসে আনসার আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স √17 ইন্টু 7 এরকমই থাকার কথা আনসারগুলো অপশনগুলো আমাদের এরকমই থাকার কথা এরকম থাকলেই মানে এরকম ভাবেই আমাদের অঙ্কগুলোতে অপশন দেওয়ার কথা ঠিক আছে এরকম ভেঙে ভেঙেই সাধারণত এই অঙ্কগুলো আমাদের আগে আসতো অনেক এখন আমাদের এগুলো আর আসে না ওকে পরেরটাতে চলে যাই আমরা কোনো একটি নদীতে একটি নৌকা স্রোতের অনুকূলে এটা হচ্ছে আবার সেই আচ্ছা দেখি কোনো একটি নদীতে নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় এত মাইল এবং প্রতিকূলে ঘন্টায় এত মাইল চলে নৌকাটিকে কোন দিকে চালালে সোজা অপর পারে পৌঁছাবে এটা চোখ বন্ধ করে 120 আমাকে নৌকা একটা এখানে যে স্ট্র্যাটেজিটা আমি অ্যাপ্লাই করছি শোনো নৌকা যদি তুমি সোজা অপর পারে নৌকা চালায় যদি সোজা অপর পারে যাইতে চাও তাহলে অবশ্যই তোমাকে 90 থেকে বেশি গুণে চালাইতে হবে হ্যাঁ অবশ্যই আমাকে কি করতে হবে 90 থেকে বেশি গুণে চালাইতে হবে তো এখানে 90 থেকে বেশি গুণ একটাই আছে 120 বুঝতে পারছো আমি এখানে কি চোরা থিওরি ইউজ করছি কিন্তু এই অঙ্কটা আমাদের করা উচিত অ্যাকচুয়ালি এই যে এই দুইটা অংশ থেকে আমরা স্রোতের বেগ আর নৌকার বেগ পেয়ে যাব স্রোতের বেগ আর নৌকার বেগ তা আমাদের সোজাসুজি নদী পার হতে হলে সোজাসুজি নদী পার হতে হলে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি সোজাসুজি নদী পার হতে হলে আলফা ইজ ইকুয়াল টু কি কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি ইউ হচ্ছে স্রোতের বেগ আর ভি হচ্ছে নৌকার বেগ এখানে আমাদের ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 24 আর ভি মাইনাস ইউ হচ্ছে আমাদের 4 আমরা ভি কে নৌকার বেগ ধরতেছি কারণ আমরা জানি স্রোতের অনুকূলে হচ্ছে দুইটা বেগ যোগ হয় আর স্রোতের প্রতিকূলে হচ্ছে দুইটা বেগ মানে আমরা স্রোতের প্রতিকূলে যাচ্ছি অর্থাৎ স্রোত আমাদেরকে আর বাধা দিচ্ছে ঠিক আছে সো এখান থেকে আমরা পেয়ে যাব একটা হবে হচ্ছে 14 আর একটা হবে হচ্ছে 7 আমাদের ভি হবে 14 আর ইউ হবে কত 10 হবে
ইউ হবে কত 10, ভি হবে 14 আর ইউ হবে 10। কিন্তু আমাদের যদি আমি ইউ 14 ভি 14 আর ইউ 10 ধরি, আমাদের কোণ কিন্তু এখানে একটাও আসবে না। বুঝতে পারছো? এই 120 কখন আসবে? 120 আসবে যদি তোমার ভিটা ইউ এর দ্বিগুণ হয়। এটা খুব মনে রাখবা, যদি ভি ইউ এর দ্বিগুণ হয় তখন তোমাদের আলফা হচ্ছে 120 হবে, বা আলফা যদি 120 হয় তার মানে এটা মনে রাখবা যে তোমার ভিটা হচ্ছে ইউ এর দ্বিগুণ। বুঝতে পারছো? এই কেসে আমাদের সোজাসুজি নদী পার হওয়ার ক্ষেত্রে যদি আমাদের নৌকার একটা স্রোতের দ্বিগুণ হয় তাহলে আলফা হবে 120। ওকে, বা যদি বলে যে 120 ডিগ্রি কোণে চালাইতে হয় তখন বুঝবা যে তোমার ভি ইজ ইকুয়াল টু হবে 2u। হ্যাঁ, এবার কিন্তু ভাইস ভার্সা রিলেশনশিপ। ওকে, সো আমার এই অনুযায়ী ভি হচ্ছে 14 আসছে আর ইউ হচ্ছে 10 আসছে। তো আমি যদি এখানে করি তাহলে আমার আনসার কত আসবে? আলফা ইজ ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাসের 10/14। এটার আনসার হচ্ছে এখানে একটাও নাই। ঠিক আছে, সো দেখো এটার আনসার এখানে নাই একটাও। আমরা যদি একটু দেখি, শিফট কজ ইনভার্স মাইনাসের 10/14, 135 সামথিং, 135 সামথিং। হ্যাঁ, 135 সামথিং। 135 সামথিং। এখন আমার তো এখানে 120 দিছে, আমার তো এখানে আমি 120 দিয়ে রাখছি, কিন্তু 120 ছাড়াও কিন্তু এখানে আমি অন্যভাবে আনসারটা বলতে পারি। দেখো, ধরলাম আমার এই প্রশ্নটা এখানে অ্যাকচুয়ালি আনসার হচ্ছে আমাদের এখানে এটা আসতেছে হচ্ছে কত, আলফা কত আসতেছে 135.584। সবার কি এটা আসতেছে? দেখো তো আমাদের এই অঙ্কটাতে, দেখো তো সবাই এটা আসছে কিনা, 135.584 আসছে কিনা দেখো তো, একটু ইতে দেখো, ক্যালকুলেটরে দেখো। দেখো একটু ক্যালকুলেটরে। কি আসছে? 135.584 আসছে। এখন এখানে তো এটার আনসার নাই, 135 আছে এখানে নাই, তাহলে আনসার কি হবে? আমি তো একটু আগে হচ্ছে একদম 120 জায়গায় দিয়েছিলাম, এটা দেখাই যে 24 আর 4 মানে 90 বেশি হবে, তাহলে 120 হবে। কিন্তু এইখানে যে ব্যাপারটা হয়েছে, দেখো আমাদের এটা যদি 135 হয় তাহলে এটা হবে 45, এই অ্যাঙ্গেল যদি 135 হয় তাহলে আমাদের এই দিকের অ্যাঙ্গেলটা হবে 45। ঠিক আছে, তাহলে আমাদের নৌকাটা এইভাবে চালাইতে হবে অ্যাকচুয়ালি। এখন আমি একটু আগে বলছি যে আমাদের যেটা বেশি একুরেট আমরা ওইটা দিব, তো এইখানে আমাদের কিন্তু 45টা বেশি একুরেট হচ্ছে, যেটা আমি মনে করতেছি 120 থেকে 45টা বেশি একুরেট। কিন্তু এইভাবে অঙ্কগুলো দেয় না, অঙ্কগুলো সাধারণত দেয় হচ্ছে আমাদের ওই স্রোতের অনুকূলে, মানে স্রোতের দিকের সাথে কত অ্যাঙ্গেলে চালাইতে হবে সেগুলা। তো এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা। সোজাসুজি নদী পার হইতে হলে আমাদের অ্যাঙ্গেল আলফা ইজ ইকুয়াল টু হবে কজ ইনভার্স মাইনাসের ভি বাই ইউ। ঠিক আছে, কজ ইনভার্স মাইনাসের ভি বাই ইউ। বুঝতে পারছো সবাই? না বুঝলে বলবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা আজকে দেখি ঝিনাইদহ সরকারি কলেজ কয়টা বাজে? 10:30 বেজে গেছে না? আমাদের কয়টা স্লাইড রয়েছে? আর দুইটা। ওকে, লাস্ট। কত কোণে ক্রিয়া করলে দুটি ভেক্টরের লব্ধি সর্বোচ্চ হবে? এটা আমরা দেখে ফেলছি। কত কোণে? 0 ডিগ্রি কোণে। হ্যাঁ, 0 ডিগ্রি কোণে ক্রিয়া করলে তাদের লব্ধি সর্বোচ্চ হয়, তাই না? এটা আমরা ওই একদম প্রথমেই দেখছি। আর ম্যাক্স কত? আর ম্যাক্স ইজ ইকুয়াল টু কি? আর ম্যাক্স ইজ ইকুয়াল টু আর ম্যাক্স ইজ ইকুয়াল হচ্ছে দুইটার যোগফল, এবং এটা কখন হবে? at alpha equal to 0 ডিগ্রি। আর আর মিনিমাম ইজ ইকুয়াল টু কত? তাদের বিয়োগফল কখন? at alpha is equal to 180 ডিগ্রি না? সো এটার আনসার হবে 0 ডিগ্রি। দেওয়া আছে এটা এবং এইটা,
এর মধ্যকার কৌণিক অবস্থান হবে কি বলছে, সি ইজ ইকুয়াল টু এটা, ডি ইজ ইকুয়াল টু এটা। এই যে দেখো কি, সি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ক্রস বি আর ডি ইজ ইকুয়াল টু হচ্ছে বি ক্রস এ। এই একটু আগে আমরা দেখাইছিলাম না, কই ছিল এটা, এই যে কই, এই যে বলো সি আর ডি এর মধ্যে রিলেশন কিরকম হবে দেখি এটা। এবার বলো দেখি, এই যে সি এ ক্রস বি আর ডি বি ক্রস এ, এই যে আমাদের প্রশ্নটা হচ্ছে এটা যে সি আর ডি এর মধ্যে রিলেশন কি, বা সি আর ডি এর মধ্যে কোণ কত, কৌণিক অবস্থান কত, সি এবং ডি এর মধ্যে কৌণিক অবস্থান কত জানতে যাচ্ছে। কত হবে, 180 না, সি এই দিকে হইলে ডি হবে নিচের দিকে। ঠিক আছে, সবার ক্লিয়ার, কোন রকম ডাউট আছে কোনো প্রশ্নে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা আমাদের আগামী ক্লাস হবে আগামী ফ্রাইডেতে, মানে আমার ক্লাস, সেটা হচ্ছে ম্যাথ থাকবে। ম্যাথের আমরা স্ট্রেট লাইনের উপর, স্ট্রেট লাইনের বিগত বছরের প্রশ্নগুলো আমরা সলভ করব। ঠিক আছে, ম্যাথমেটিক্স কিন্তু জোস, হ্যাঁ ম্যাথমেটিক্স আরও জোস। ম্যাথমেটিক্সে আমাদের আমরা অপশন টেস্ট করি, অধিকাংশ অঙ্ক করে ফেলতে পারি। ঠিক আছে, আমাদের অঙ্ক করাই দরকার হয় না। আমরা যদিও ফিজিক্সও অঙ্ক করি না, আসলে তোমাদেরকে ফ্রি ক্লাস করাই, কিন্তু আমরা কোনো অঙ্কই কিন্তু করি না। ঠিক আছে, আমরা কোনো অঙ্কই কিন্তু আমরা করি না। সো আগামী ফ্রাইডেতে আমাদের ক্লাস থাকবে 9টায়, ম্যাথ ক্লাস হবে। হ্যাঁ, ম্যাথ ক্লাসের স্ট্রেট লাইনের উপর আমরা দেখব, স্ট্রেট লাইনের উপর কী কী প্রশ্ন হয়েছে সেগুলো সলভ করব। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্তই। ওকে, বিদায় সবাইকে। কে জানি নিয়ে গেল।